সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের এই থার্ড এপিসোড। আমাদের প্রথম যে দুটো ফোরাম যে ডিসকাশন হয়েছে, ভেরি রিচ ডিসকাশন হয়েছে এবং আমরা খুবই থ্যাঙ্কফুল টু দ্য পার্টিসিপেন্টস যারা এই ফোরামে পার্টিসিপেট করেছে এবং তাদের অসম্ভব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতামত এবং যে ক্রাইসিস টাইমটা আমরা পার করছি সেই সময় তারা তাদের মতামত রেখেছেন এবং এটা আমার কাছে মনে হয় যে এটা একটা কম্বাইন্ড নলেজ ক্রিয়েশন এর জন্য যথেষ্ট জরুরি এবং আমরা যে আলোচনার মধ্য দিয়ে যে বিষয় উঠে আসছে সেগুলো সামারি ফর্মে এমনকি পুরো ডিসকাশনটা অডিও রেকর্ডেড হচ্ছে যেটাকে আমরা ইউটিউবে দিচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করছি। এখানে কয়েকটা জিনিস একটু আমি অনুরোধ করব পার্টিসিপেন্টদেরকে তারা যখন ইন্টারভেন করবেন প্রথমত আপনারা সবাই অবশ্যই মাইক্রোফোনটা মিউট রাখবেন ইন্টারভেনশন করার আগে আমি যতক্ষণ পর্যন্ত অ্যালাউ না করছি। আমরা কোশ্চেন নেব, সেই কোশ্চেনে অ্যান্সার করতে বলবো এবং আমি শুরুতে কিছু কথা বলার পরে যখন আমি ফ্লোরটা ওপেন আপ করব, আমাদের সানেমের টিম আছেন, সানেমের টিমের মধ্যে ডক্টর সাইমা হক বিদিশা উনি জয়েন করবেন, জুবায়ের হোসেন আছে, শোয়েব আহমেদ আছে আহ, এবং আরো দু একজন সানেমের যারা আছেন তারাও হয়তো বিভিন্ন সময় ইন্টারভিন করবেন। কিন্তু যারা কমেন্ট করতে চান, যাদের মাইক্রোফোন, যারা কথা বলতে চান, যাদের ওরকম ডিভাইস এনেবলড আছে, তারা অবশ্যই কথা বলবেন অথবা কমেন্ট যদি লিখে দিতে চান এটা কাইন্ডলি এই প্ল্যাটফর্মের মধ্যে এটা লিখতে হবে, বলতে হবে যে আমি কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক। সো আমি ওই সিরিয়ালটা ধরে আমি তাদেরকে সুযোগ দেব এবং যদি শুরুতে যেটা কনটেক্সট একটু বলতে চাই আলোচনার সুবিধার জন্য আমি তিনটা এরিয়াতে একটু বলতে চাই কথা। প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা অবশ্যই খেয়াল করছি যে ক্রাইসিস আনফোল্ড করছে এবং যত দিন যাচ্ছে বাংলাদেশে আমরা দেখছি নাম্বার অফ অ্যাফেক্টেড পিপল এবং ডেথস এখন তো জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়ছে এবং এটাতে গেল একটা হেলথ সাইডে। আরেকটা জিনিস হচ্ছে যে লকডাউন যেভাবে আহ, যে তার যে ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্টটা মোস্ট প্রবাবলি আমরা আরো যতদিন যাচ্ছে আমরা সেটা ফিল করছি। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা দরকার যে বাংলাদেশের আসলে এই ধরনের ক্রাইসিস সিচুয়েশন হ্যান্ডেল করার অতীত অভিজ্ঞতা নেই সেরকম। বাংলাদেশ খুবই ভালো অভিজ্ঞতা আছে সাইক্লোন অথবা ফ্লাড এই ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টে। এমনকি বাংলাদেশকে সাইট করা হয় তার গুড পারফরমেন্সের জন্য বাইরে, এই যে সাইক্লোন এবং ফ্লাডের ডিজাস্টার ম্যানেজমেন্টে। কিন্তু এরকম যেটা গ্লোবাল প্যান্ডেমিক এবং এই যে ক্রাইসিস যেটা সব দেশকে অ্যাফেক্ট করেছে, বাংলাদেশ কিন্তু আসলেই তার যে পুরো সিস্টেম ডিজাস্টার ম্যানেজমেন্টে সেটা কিন্তু আসলে স্ট্রাগল করছে এটাকে হ্যান্ডেল করার জন্য। সুতরাং এটা আমাদেরকে নজরে রাখা দরকার, মনে রাখা দরকার এবং এটাও দেখা দরকার যে এটা কিভাবে আমাদেরকে এক্সপোজ করেছে এই সিচুয়েশনটা, যে আমাদের পাবলিক হেলথ সিস্টেমের কত খারাপ অবস্থা। আমাদের যত হিসাব আছে আমরা দেখি, আমরা নানা রকম হাউজহোল্ড সার্ভে থেকে হিসাব, গ্লোবাল হিসাব থেকে যে যে একটা তথ্য উঠে আসে যে আমাদের দেশে আ মানুষেরা এবং হাউসহোল্ডরা তারা আসলে স্বাস্থ্যের পিছনে যা খরচ করে তার ৭৭ ভাগই তারা নিজেদের পকেট থেকে খরচ করে। অর্থাৎ প্রাইভেট স্পেন্ডিং টা হচ্ছে এতটা হাই। মানে যতটুকু স্বাস্থ্যের পিছনে খরচ করা হয়। এবং তার মানে কি? তার মানে সরকারি স্বাস্থ্যের খরচ কিন্তু পরিমাণ অনেক কম। কিন্তু এই যে ক্রাইসিসটা এখন আমরা দেখছি, এই ক্রাইসিসটা কিন্তু আসলে আ প্রাইভেট হসপিটাল হ্যান্ডেল করতে পারছে না। প্রাইভেট হেলথ সিস্টেম হ্যান্ডেল করতে পারছে না। কারণ ইটস আ পাবলিক ইস্যু। এবং আমাদের পাবলিক স্পেন্ডিং অন হেলথ এতই কম, আ 0.5% এর মতো জিডিপির অনুপাতে, যেটা ওয়ার্লড এর ওয়ান অফ দ্যা লোয়েস্ট যেটা। এত কম হেলথ স্পেন্ডিং দিয়ে আমরা এখন টের পাচ্ছি যে আসলে এরকম একটা বড় ধরনের ক্রাইসিস হ্যান্ডেল করা কত কঠিন। সুতরাং এটার একটা বড় লেসন আমি মনে করি যে আ আমাদেরকে দিয়েছে যে আমাদের পাবলিক হেলথ সিস্টেমের বড় ধরনের ইমপ্রুভমেন্ট দরকার। এখন ক্রাইসিস কোপিং কিছু স্ট্র্যাটেজি আমরা দেখছি। ক্রাইসিসকে হ্যান্ডেল করার জন্য নানা ধরনের পাবলিক হেলথ সিস্টেমে আমরা দেখছি যে কিছু না কিছু করা হচ্ছে। কিন্তু এটা মনে রাখতে হবে, সামনের দিনগুলোতে ক্রাইসিস টাইমটা যখন আমরা ওভার হবে, আমাদের পাবলিক হেলথ সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য জোরালো দাবি তুলতে হবে। আমাদের এরকম হসপিটালগুলোর এত বাজে অবস্থা, আমাদের ডাক্তার, নার্সের এত সংখ্যা কম, আমাদের হেলথ সিস্টেমের পুরো হেলথ মেকানিজমের ইনফ্রাস্ট্রাকচার এত দুর্বলতা নিয়ে বাংলাদেশ যে আপার মিডল ইনকাম কান্ট্রিতে জয়েন করার চিন্তাভাবনা করছে, বাংলাদেশ যে এসডিজি অর্জনের চিন্তাভাবনা করছে, এটা একেবারেই আমার কাছে মনে হয় আকাশ কুসুম কল্পনা। সুতরাং এই ১ম এরিয়াটা আমি মনে করি যে এটা খুব গুরুত্বের সাথে মনে রাখা দরকার।
দ্বিতীয় যে জায়গাটা আমরা দেখছি, এই যে ডিজাস্টার যখন আনফোল্ড করছে, এই ক্রাইসিসটা, তখন কিন্তু আসলে পিপলের হাঙ্গার এবং এটা কিন্তু আসলে দিন, দিন আরো চোখের সামনে আরো ভিজিবল হচ্ছে। এবং আমরা দেখছি যে মানুষ খাবার না পেয়ে খাবার ঠিকমতো পাচ্ছে না বিভিন্ন জায়গায় এবং আ এটা কিন্তু একটা সামনের দিনগুলোতে এই সংকটটা আরো অনেক বড় হতে পারে। একটা জিনিস হয়তো এই মুহূর্তে আমাদের অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বেসিক্যালি ফুড শর্টেজ এর ব্যাপারে। কারণ আমাদের যে ফুড স্টক আছে, সেটা হয়তো আমাদেরকে আরো কয়েক মাস আমাদেরকে সাপোর্ট দিবে। সুতরাং সেই জায়গায় হয়তো উদ্বেগের জায়গা নেই। কিন্তু উদ্বেগের জায়গাটা হচ্ছে যে ইভেন আমাদের এই ফুড যে স্টক যেটা আছে, সেটা নিয়েও আমরা পুয়ার এবং ভালনারেবল পিপল এর কাছে আমরা রিচ করতে পারছি কিনা। এবং এটা অসময় একটা ক্রিটিক্যাল ইস্যু। টাইমলি রিচ করা এবং তার কাছে ঠিকমতো খাবারটা পৌঁছে দেওয়ার যে জায়গাটা এবং সেটা কিন্তু আসলে আ একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এই কথা মনে রাখা দরকার যে আমাদের যে এক্সিস্টিং গভর্নমেন্ট মেশিনারি আছে এবং আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট মেশিনারির মাধ্যমে ওএমএস অথবা নানা ধরনের সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের মাধ্যমে আ নানা সময় ফুড ডিস্ট্রিবিউশন, চাল ডিস্ট্রিবিউশন এবং কম দামে চাল বিক্রয় করা এরকম কিন্তু অনেক প্রোগ্রাম গভর্নমেন্টের নরমাল টাইমেও আছে এবং সেগুলোতে যে হিউজ লিকেজ, সেগুলোতে যে করাপশন সেগুলো কিন্তু আমরা সবসময় আমরা শুনে এসেছি। এবং এরকম একটা ক্রাইসিস টাইমেও কিন্তু আমরা এরকম অনেক ইনসিডেন্ট আমরা দেখছি। আমরা প্রতিদিনই মিডিয়াতে দেখছি কোনো না কোনোভাবে আ মানে আ জনপ্রতিনিধির বাসায় চাল অথবা তার বাসায় নানা ধরনের খাদ্য সামগ্রী সে স্টক করে বেআইনিভাবে রেখেছে। এই সমস্ত কিছু কিন্তু আ মানে এটা অনেকটা এরকম যে আমরা we can't expect যে ওভারনাইট এই সমস্ত কিছু সিস্টেম এফিশিয়েন্ট হয়ে যাবে। মানে ঘটনাটা অনেকটা এরকম যে আমাদের ক্লাসে যদি যে ব্যাক বেঞ্চার আ তাকে যদি বলা হয় পরের দিনই যে ম্যাক্রো ইকোনমিক্স এর একটা লেকচার দেওয়ার জন্য ওভারনাইট সে প্রিপারেশন মানে যে ব্যাক বেঞ্চার সে কিভাবে একটা পরের দিনই ম্যাক্রো ইকোনমিক্স এর অথবা মাইক্রো ইকোনমিক্স অথবা লেবার ইকোনমিক্স এর একটা লেকচার দিবে। তার তো সেই ক্যাপাবিলিটি নেই। সুতরাং আমাদের গভর্নমেন্টের মেশিনারিজ এর যে ক্যাপাবিলিটিস এর যে দুর্বলতা, সেটা তো খুব আমরা জানি এবং তার কাছে এত বড় একটা প্রোগ্রাম হ্যান্ডেল করা, বিশেষ করে ফুড ডিস্ট্রিবিউশন এবং মানুষের পুয়ার পিপল এর কাছে রিচ করার জন্য শুধু গভর্নমেন্টের মেশিনারিজ দিয়ে হবে না। এনজিওস যারা আছেন এবং প্রাইভেট সেক্টরকে ইনভলভ করে এই জায়গায়, সিভিল সোসাইটিকে ইনভলভ করে ওই জায়গায় আ এই কাজটা করতে হবে। সুতরাং আমি মনে করেছি যে এই পয়েন্টটাও আমাদের খুব মাথায় রাখা দরকার। তৃতীয় যে জায়গাটা যেটা হচ্ছে আমার 3rd পয়েন্ট এবং আপাতত শেষ পয়েন্ট, যেটা হচ্ছে অলরেডি এটা নিয়ে আমরা কথা বলেছি। সেটা হচ্ছে যে আমাদের স্টিমুলাস প্যাকেজ নিয়ে। যে পরিমাণ হিউজ স্টিমুলাস প্যাকেজ অ্যানাউন্স করা হয়েছে, যেটা প্রায় 3.3% অফ জিডিপি, বাংলাদেশে কিন্তু এই ধরনের স্টিমুলাস প্যাকেজ হ্যান্ডেল করার কোন ধরনের অতীত অভিজ্ঞতা নেই। এটা একটা বিশাল অ্যামাউন্ট অফ স্টিমুলাস প্যাকেজ। এবং এই স্টিমুলাস প্যাকেজ আমি কম্পেয়ার করি সাউথ এশিয়া অন্য দেশগুলোর তুলনায়, বাংলাদেশ প্রবাবলি অ্যানাউন্সমেন্ট করার দিক থেকে হাইয়েস্ট। ইন্ডিয়াতে এটা হচ্ছে 2% অফ জিডিপি, পাকিস্তানে এটা হচ্ছে 1.6% অফ জিডিপি, শ্রীলঙ্কায় রাফলি আমি যেটা শুনছি ১ এর মতো 1% অফ জিডিপির মতো। সুতরাং বাংলাদেশ কিন্তু অনেক বড় একটা স্টিমুলাস প্যাকেজ অ্যানাউন্স করেছে 3.3। কিন্তু এখানে কয়েকটা পয়েন্ট আছে। আমি ওই মেইন ৩ টা পয়েন্টে যাওয়ার আগে মনে করি। সেটা হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট এ তো এনাফ না। ব্যাপারটা হচ্ছে যে আ অ্যানাউন্সমেন্ট তো অ্যানাউন্সমেন্ট করার সময় অ্যানাউন্স করার সময় তো অনেক বড় ফিগার বলা যায়। বাস্তবে সেটা কার্যকর হচ্ছে কিনা সেই জায়গাটা দেখতে হবে। এবং সেই জায়গায় আমি মনে করি ৩ টা বড় স্টিমুলাস প্যাকেজের ৩ টা জায়গা আমাদের কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। যে জায়গাটা এনশিওর বা যে জায়গাটার ৩ টা এরিয়াতে যদি আমরা খুব কেয়ারফুল যদি না হই, তাহলে এই স্টিমুলাস প্যাকেজের ইফেক্টিভ প্রবলেম হবে। ফার্স্ট এরিয়াটা হচ্ছে ফাইন্যান্সিং এবং সেকেন্ড এরিয়া হচ্ছে ডিস্ট্রিবিউশন এবং থার্ড এরিয়া হচ্ছে মনিটরিং। আমি ফাইন্যান্সিং এর জায়গাটা সংক্ষেপে বলি। ফাইন্যান্সিং এর জায়গাটা হচ্ছে আমরা মনে করি এই যে এত হিউজ অ্যামাউন্ট যেটা বলা হচ্ছে, এটা ফাইন্যান্সিং কিন্তু সামনের দিনগুলোতে বড় ধরনের সমস্যা হবে। যদি আমরা এটা প্রপারলি ফাইন্যান্সিং ইস্যুটাকে হ্যান্ডেল না করা যায়। আমরা প্রস্তাব করেছি সানামের পক্ষ থেকে ৪ টা এরিয়া আছে ফাইন্যান্সিং এর। ১ম জায়গাটা হচ্ছে ইমিডিয়েটলি গভর্নমেন্টের যে আননেসেসারি যে এক্সপেন্ডিচার যেগুলো আছে, যেগুলোকে এখন একদম লিস্ট প্রায়োরিটি ধরা যেতে পারে, গভর্নমেন্ট নিজে একটা অ্যাসেস করতে পারে যে এই খাতগুলোতে এবং সেক্ষেত্রেও বাংলাদেশ বিগিন হতে পারে যে কত কম ইন্টারেস্ট রেটে এবং সফটওয়্যার টার্মসে
বাংলাদেশ এখান থেকে লোন। থার্ড জায়গাটা আমরা বলেছি যে ব্যাংকিং সেক্টর থেকে গভর্নমেন্ট নিতে পারে, কিন্তু গভর্নমেন্ট অলরেডি ব্যাংকিং সেক্টর থেকে আহ, এই বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে অলরেডি এই বছরে যত টাকা নেওয়ার কথা তার থেকে বেশি অলরেডি গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, এবং আমরা ব্যাংকিং সেক্টরের ক্রাইসিস অলরেডি জানি। সুতরাং এই ক্ষেত্রে খুব কেয়ারফুল হওয়া দরকার যে ব্যাংকিং সেক্টর থেকে গভর্নমেন্ট কত টাকা নিবে, কারণ এখানে অনেকটা ব্যাপার হচ্ছে আমরা হয়তো একই অ্যামাউন্টকে বিভিন্ন দিক থেকে দেখছি। কারণ আমরা ব্যাংকিং থেকে টাকা নেই, সরকার যদি টাকা নেয় তাহলে কিন্তু প্রাইভেট সেক্টরের জন্য কিন্তু সেখান থেকে ঋণের জায়গাটা কিন্তু স্কুইজড হয়ে যাবে। সুতরাং এই জায়গা খুব কেয়ারফুল হওয়া দরকার। এবং 4 নম্বর যে অপশনটা সেটাকে আমরা বলেছি যে একদম লাস্ট রিসোর্ট হিসেবে, যদি প্রথম 3টে অপশন এক্সস্টেড হয়ে যায় তাহলে টাকা ছাপাতে হবে। কিন্তু টাকা ছাপানোর আমরা কিছু কনসিকুয়েন্স জানি, কিন্তু এটাও একটা নজর একটা উল্লেখ করা দরকার যে এরকম একটা ডিপ্রেসিং ইকোনমিতে টাকা ছাপালে হয়তো এটাকে যদি জুডিশিয়াসলি এটাকে যদি কেয়ারফুলি মেনটেন করা যায়, ইনফ্লেশনের প্রেশার হয়তো অত হবে না। তো এটা হলো ফাইন্যান্স দিকটা। সেকেন্ড দিকটা আমার মনে করি ডিস্ট্রিবিউশনের সাইডে, এবং ডিস্ট্রিবিউশনের দুটো দিক আছে। একটা হচ্ছে যে আমরা অলরেডি যারা অ্যাফেক্টেড, যারা পিপল, যারা মানুষ যারা আছেন, যারা হাঙ্গার আছেন, পুয়ার এবং ভালনারেবল পিপল, যাদের নিয়ে আমি একটু আগে আমি কথা বলেছি, এবং তাদের কাছে কিভাবে এই ফুড এবং ক্যাশ কিভাবে প্রপারলি পৌঁছে দেওয়া যায়, এবং সেটার মেকানিজমটা কিন্তু প্রপারলি এনশিওর করতে হবে। এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। কিন্তু আমি আরেকটা যে দিক সেটা হচ্ছে অ্যাফেক্টেড যে ইন্ডাস্ট্রিজ এবং অ্যাফেক্টেড যে সেক্টরস, যেমন এগ্রিকালচার, রেডিমেড গার্মেন্টস, এবং অন্যান্য যে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর যেমন লেদার, এবং আমাদের ইভেন যে সার্ভিস সেক্টরে যেগুলো রিটেল, হোলসেল যারা আছেন, এবং এসএমই যারা আছে, এদেরকে যে এদেরকে সহায়তা করার জন্য গভর্নমেন্ট যে বিভিন্ন পলিসি প্যাকেজ ঘোষণা করেছে এবং যে স্টিমুলাস প্যাকেজ করেছে, সেখানেও কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাইডলাইন যেটা সেট করা হবে অবশ্যই একটা গাইডলাইন দরকার, সেটা যেন বিজনেস ফ্রেন্ডলি হয় এবং সেটা যেন বাস্তবতা সম্মত হয়। তার মানে বাস্তবসম্মত হয়, তার মানে এখন যে কনটেক্সটে, সেই কনটেক্সটটার স্পেসিফিক যেন হয়। এখনকার যে ক্রাইসিস টাইম, সেই ক্রাইসিস টাইমে অনেক ইন্ডাস্ট্রিজ, অনেক সেক্টর, অনেক ফার্ম, তাদের হয়তো প্রপারলি তারা অনেক নিয়ম কানুন সেভাবে হয়তো মানতে পারবে না, কিন্তু কতটুকু মানা সম্ভব। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যারা লোন ডিফল্টার, যারা নানাভাবে ব্যাংক থেকে নানাভাবে অন্যায় সুযোগ নিয়েছে, তারা যেন এটার বাড়তি সুযোগ না পায়। তো সেই ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি এবং সবকিছুকে মেনটেন করে গাইডলাইন গুলোকে সেট করা দরকার। এবং আমি যতটুকু শুনেছি, আমি অলরেডি গত কয়েকদিনে ইন্ডাস্ট্রির বিভিন্ন জনের সাথে কথা বলেছি, লিডিং বিজনেসম্যানদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সোফার যে গাইডলাইন গুলো তৈরি করা হয়েছে, সেই গাইডলাইন গুলো অনেক ক্ষেত্রেই আসলে বিজনেসের সাথে সেভাবে কনসাল্ট করা হয়নি। সুতরাং এই জায়গাটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ বিজনেসটা কনসাল্ট করা। ফাইনাল যে পয়েন্টটা আমি মনে করি, 3 নম্বর যে পয়েন্টটা এই পুরো স্টিমুলাস প্যাকেজকে এফেক্টিভ করার জন্য, সেটা হচ্ছে একটা প্রপার মনিটরিং সিস্টেম এনশিওর করা। কারণ যে জিনিসটা আমি শুরুতেই বলেছি, যেরকম একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি গভর্নমেন্ট ডিল করবে এবং এটা বিভিন্ন সেক্টরে এটা ডিস্ট্রিবিউট করার ব্যাপার হচ্ছে, বিভিন্ন এরিয়াতে, এটা প্রপার হচ্ছে কি প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর, এমনকি লেবার যে অর্গানাইজেশন গুলো আছে, তাদের সবার প্রতিনিধি নিয়ে একটা হাই লেভেল মনিটরিং ইউনিট করা দরকার, যারা কাইন্ড অফ একটা রেগুলার ডিসকাশন করবে, রেগুলার ইন্টারাক্ট করবে, যে এই যে স্টিমুলাস প্যাকেজ, একটা বিশাল স্টিমুলাস প্যাকেজ, এটা আমি মনে করি সামনের দিনে হয়তো আরো বাড়তে পারে, সেটাকে যাতে প্রপারলি এফেক্টিভলি ইউজ করা যেতে পারে। আমি এই কথাটুকু ইন্টারাক্টরি কথা হলো, আমি এখানে থামছি। এবং আমি এখন কিছু কোশ্চেন কমেন্ট নেব আমি। কোশ্চেন কমেন্ট নিয়ে আমি টাইম টু টাইম সানেমের টিমের কাছে যাব তাদের রেসপন্সের জন্য। সুতরাং প্রথম আমি একজনকে একটু দেখতে চাই, যেমন আমি দেখছি শফিক মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইকোনমিক্স, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা থেকে কিছু বলতে চাচ্ছেন। প্লিজ শফিক, আমি ওভার টু ইউ। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি শফিক, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ সকলকে। স্যার আমি একদম আপনার সাথে সহমত। এই কথাটা আমি প্রথম সানেমের যে এই ফোরামটার মিটিং এ আমি তুলেছিলাম, এবং আজকে আপনি যেখানে বললেন ইন্ডিয়ার অ্যাকচুয়ালি 2% অফ জিডিপি আমরা স্টিমুলাস প্যাকেজ হিসেবে অ্যানাউন্স করেছে ভারত সরকার। বাংলাদেশ ইজ বাই ফার দ্য হাইয়েস্ট ইন সাউথ এশিয়া উইথ 3.3%। একদম যেটা আপনি বলছেন। এইখানে স্যার একটা প্রশ্ন, আমার দুটো প্রশ্ন, এবং আমি আপনার এবং বাকিদের
মতামত চাইছি যে এই সংখ্যক স্টিমুলাস প্যাকেজ দেওয়া হচ্ছে বা দ্যাটস ফাইন। আমাদের এখানে যেটা আমি দেখছি, আমি সেটাই আপনার থেকে একটু জানতে চাইবো যে বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক কি। আমাদের এখানে ফিসকাল স্টিমুলাসের সঙ্গে মনিটারি পলিসি একটু ইজিং দেওয়া হচ্ছে, এবং আজকেই সকালবেলায় আমাদের ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর একটি বিস্তর গাইডলাইন দিয়েছেন কিভাবে মনিটারি পলিসি ইজ করা হবে। বাট এই আপনি যেটা বলছেন ইনফ্লেশন এখানে একটা প্রবলেম। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে এক একটা কিছু মান্থ ওয়াইজ গাইডলাইন দেওয়া হচ্ছে যে 6-8 মাসের জন্য একটা ফিসকাল মনিটারি একটা কম্বিনেশন করে দুটোরই একটা মিশ্রণ করে টার্গেট রেখে দেখা যে ইনফ্লেশন রেটটা কিভাবে ফ্লাকচুয়েট করছে এন্ড অ্যাকর্ডিংলি রেটস গুলোকে চেঞ্জ করা। তো এইখানে বাংলাদেশ ঠিক অ্যাকচুয়ালি কি করছে আমি এটা 1 নম্বর জানতে চাইছি। 2 নম্বর যেটা আমার একটু জিজ্ঞাস্য সেইটি হচ্ছে যে স্যার বাংলাদেশের গার্মেন্ট সেক্টর ইজ আই বিলিভ দ্য মেজর এক্সপোর্টার। আমার ভুল বললে আমাকে একটু কারেক্ট করে দেবেন। বাট এক্সপোর্ট সেক্টর যদি এতটা হিট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের যে এক্সটার্নাল ফ্রন্টে যে ইস্যুস গুলো আসবে, এবং আমরা জানি ফিসকাল ডেফিসিট এবং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের যে লিঙ্কেজ, সেখানে কি পলিসি স্ট্যান্স হতে পারে বলে আপনার মনে হয়, সেইটা যদি একটু আলোচনা করেন খুব ভালো। থ্যাংক ইউ শফিক, ভেরি গুড পয়েন্ট, এবং থ্যাংক ইউ ফর শেয়ারিং ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স। আমার কাছে মনে হয় দিস উইল বি ভেরি ভেরি রিলেভেন্ট, এবং আই এম কোয়াইট শিওর আমাদের ফোরামের মধ্যে এবং সানামের পক্ষ থেকেও এটা নিয়ে আলোচনা আসবে। আমরা আরো কিছু বক্তব্য নিয়ে নেই। মিস্টার নজরুল আমার সিরিয়ালে আছেন, প্লিজ কথা বলতে চান, একটু ছোট্ট করে পরিচয় দিয়ে কথাটা বলবেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সানেমকে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এবং আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমি নিউজ দেখছিলাম, গতকালকে সানেম কয়েকটি দিয়েছে, সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল একটা, এবং সেখানে একটু কাইন্ডলি আপনার পরিচয়টা বলুন একটু কাইন্ডলি। স্যার, আমি নজরুল ইসলাম, লেকচারার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এবং স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90তম ব্যাচ অর্থনীতি বিভাগে। স্যার, সেখানে সানেম যেটা বলেছে যে এখানে জাতীয় মনিটরিং টিম একটা গঠন করতে হবে, যেটা হচ্ছে আমাদের যে আর্থিক প্রণোদনা প্যাকেজ সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য। তো স্যার, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা এর আগে অনেকগুলো এরকম কমিটি দেখেছি, অনেকগুলো সেল দেখেছি। আমি যদি নিরাপদ সড়ক কমিটির কথা বলি, বা এই ধরনের অনেকগুলো কমিটি আমরা দেখতে অভ্যস্ত, বাট এগুলো আলটিমেটলি কতটুকু সাকসেসফুল হয়, এবং সেই কমিটিগুলো বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি কিন্তু থাকে, বাট এরপরও সেটার আউটকামটা অ্যাকচুয়ালি কতটুকু আসে। আর করোনার কারণে যে বিপর্যস্ত ইকোনমি, এটাকে এই প্রণোদনার যে আর্থিক প্যাকেজগুলো, এটা অ্যাকচুয়ালি প্রান্তিক পর্যায়ে হোক অথবা শিল্প পর্যায়ে হোক, আমরা দেখছি যে অনেক লিকেজ থেকে যাচ্ছে। কিন্তু যখন আমি এই প্যাকেজ ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি, তখন অ্যাকচুয়ালি কতটুকু এটা ইফিসিয়েন্টলি করা যাচ্ছে। এবং সানিম যেটা সেল গঠন করতে বলছে, এই সেল গঠনটা প্রথাগত সেল গঠনের বাইরে থেকে এসে কিভাবে করা যেতে পারে, যাতে হচ্ছে ম্যাক্সিমাম ইফিসিয়েন্টলি সেটা ডিস্ট্রিবিউট করা যায়। তা এটা একটা। আরেকটা হচ্ছে সানিম যেটা আপনি যে গতকালকে একটা সাক্ষাৎকার মেবি দিয়েছিলেন, সেখানে অথবা যেটা বলছে সেটা হচ্ছে সরকার জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে অলরেডি 1 বছরের যে ঋণ নেওয়া দরকার সরকার বা উচিত, তার থেকে বেশি নিয়ে ফেলেছে। এবং কিন্তু যে আর্থিক প্রণোদনা প্যাকেজ গুলো আছে, সেখানে আমরা সরকারি ব্যয় বাড়াতে বলছি বা সরকারকে ঋণ নিতে বলছি ব্যাংকগুলো থেকে। আমরা জানি ব্যাংক খাত অলরেডি আমাদের অনেক বিপর্যস্ত অবস্থায় আছে, যদিও বাংলাদেশ ব্যাংক অনেকগুলো রিপো রেট বা সিআরআর এ ধরনের কিছু কার্যক্রমের ফলে হয়তো ইজি করে দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্যার, আরেকটি হচ্ছে যে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, তারা বলছে যে এরকম যদি কন্টিনিউয়াস সরকার ঋণ নিতে থাকে, তাহলে হচ্ছে আরেকটি মন্দা দেখা দিতে পারে। যেমন হচ্ছে অনেকগুলো ইকোনমি হয়তো এর আগেই আর্থিকভাবে দুর্বল অবস্থানে ছিল, কিন্তু এর ফলে যখন তারা লোন নিচ্ছে, তখন হয়তো আরেকটি দেশকে এফেক্ট করতে পারে, উন্নত দেশ বা উদীয়মান বাজারগুলোয় ছড়িয়ে পড়তে পারে, ফলে আরেকটি মন্দা দেখা দিতে পারে। তো সানেম এটিকে কিভাবে দেখছে স্যার? থ্যাংক ইউ নজরুল। আমি অবশ্যই একটু কুইক একটু রেসপন্ড করে দেন, আমি আরেকজনের কাছে যাচ্ছি। যে মনিটরিং এর যে কথাটা বলেছি, আমরা
এটা একটা প্রাথমিক ধারণা, কিন্তু এটা অফকোর্স আই ফুললি এগ্রি উইথ ইউ। এটা নিয়ে আরো চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। বাংলাদেশেও অতীত অভিজ্ঞতাও আসলে অনেক ক্ষেত্রে ইউ আর রাইট। অনেক কমিটি আসলে যদি কাজ করে না, কারণ কাজ করে না অনেক ক্ষেত্রে যদি সেরকম পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে। কিন্তু এটা বুঝতে হবে যে এরকম একটা ক্রাইসিস টাইমে গভর্নমেন্টের একার পক্ষে এটা সামাল দেওয়া সম্ভব না। সুতরাং গভর্নমেন্টের যে পলিটিক্যাল কমেন্ট টু মেক দিস মনিটরিং কমিটি এফেক্টিভ, সেটাও কিন্তু ওই রিয়েলাইজেশন থেকে আসতে হবে যে একার পক্ষে এটা সামাল দেওয়া সম্ভব হবে না, আনলেস সবার সহযোগিতা যদি না পাওয়া যায়। সেজন্য এই মনিটরিংটা অবশ্যই এটা নন কনভেনশনাল হতে হবে। এটাকে এম্পাওয়ার্ড করতে হবে এবং এটাকে সেভাবে তার কাছে সেরকম ডেটাবেজও অ্যাক্সেস দিতে হবে। যাতে সে প্রপারলি রিয়েল টাইমে কি হচ্ছে সেগুলো যাতে জানতে পারে। ব্যাংকিং সেক্টরের যে কথাটা আমি আই এগ্রি যে ব্যাংকিং সেক্টরের যে জিনিসটা আমরাও হাইলাইট করেছি। তো এটাও বুঝতে হবে যে আমাদের আসলে এই মুহূর্তে হয়তো ফিসকাল ডেফিসিট কত হচ্ছে, যেটা আমি একটু সৌভিকের ওই প্রশ্নের জায়গাটা একটুখানি ছোট করে একটু বলছি, অথবা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে এই মুহূর্তে কি হচ্ছে সেটার দিকে হয়তো খুব নজর দেওয়ার আহ, সুযোগটা নেই। আমরা সানেমে একদম শুরুতেই বলেছিলাম, যখনই এটা নিয়ে পলিসি ইস্যুসের ডিবেট গুলো শুরু হচ্ছিল, আমরা শুরুতেই প্রস্তাব দিয়েছিলাম একটা 2 ইয়ার রিকভারি প্ল্যানের জন্য, এবং যে 2 ইয়ার রিকভারি প্ল্যানে অনেক নন কনভেনশনাল মেজার্স নিতে হবে, যেটা হয়তো কখনোই টেক্সট বুকে নেই, এবং সেটা করতে গেলে যে কিছু কস্ট হবে সেটাকেও মেনে নিতে হবে, এবং সেটা হয়তো 2 ইয়ার্স পরে যদি ইকোনমি একটা ট্র্যাকে ফিরে আসে, তখন হয়তো একটা সুযোগ থাকবে সেগুলোকে রেকটিফাই করার। আমি আমাদের সানেমের অন্যদের কাছ থেকে শুনবো। আমি আরেকজনের কাছ থেকে প্রশ্ন নিয়ে আমি সানেম টিমের কাছে যাব। মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনি একটু কথা বলতে চান, কাইন্ডলি যদি একটু পরিচয় দিয়ে আপনি বলেন। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার শুনতে পাচ্ছেন স্যার আমাকে? শুনতে পাচ্ছি। জি স্যার, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, হেড অফ রেগুলেটরি রয়্যাল আফরোজ বাংলাদেশ লিমিটেড। আমি স্যার আপনার প্রত্যেকটা প্রোগ্রামেই থাকি এবং ইনশাআল্লাহ সামনে প্রোগ্রামগুলো থাকবো। স্যার আমার একটা ছিল, আপনি দেখেছেন স্যার বাংলাদেশ গভর্নমেন্ট যে স্টিমুলাস গুলো প্যাকেজ গুলো দিয়েছে, স্পেশালি ডোমেস্টিক খাত, এক্সপোর্ট খাত, এগ্রিকালচার খাত এবং পিপল এবং ভালনারেবল পিপলের কাছে কিভাবে টাকাগুলা ডিস্ট্রিবিউট হবে, এই ধরনের অনেকগুলো মেকানিজম ডিক্লেয়ার করেছে স্টিমুলাস প্যাকেজ আকারে। একটা খাত যেটা স্যার ইম্পর্টেন্ট, যেটা প্রবাসী খাত, যেটা আমরা রেমিটেন্সের কথা বলি আর কি, যে আমাদের যে শ্রমিক ভাইগুলো যেগুলো কাজ করে দেশের বাইরে, দে আর নট ইন এ গুড পজিশনস। কিছু দেশ হয়তো একটা লিস্ট করতেছে কিভাবে, যেহেতু তাদের ইকোনমি একটা ভালনারেবল পজিশন আছে, তারা কিভাবে এই শ্রমিকগুলাকে তারা হয়তো ইউটিলাইজ করতে না পারলে কিভাবে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দিবে, অথবা আর কিছু আছে ওইখানে যেগুলোর অবস্থা খুবই খারাপ অবস্থা। এখন এগুলাকে কিভাবে সাস্টেন করা যায়, কারণ তারা দ্য মেইন আর্নার আমাদের রেমিটেন্সের প্রেক্ষিতে। নাম্বার ওয়ান, তারা যদি চলে আসে তাদেরকে কিভাবে ইউটিলাইজ করা যায়, এটা একটা কোশ্চেন স্যার আমার। আরেকটা হচ্ছে যেটা আরেকটা জিনিস ছিল স্যার, যেটা আপনি এর আগের ইয়াতে বলেছিলেন, গভর্নমেন্টের অপ্রয়োজনীয় খরচ প্রজেক্টগুলো থেকে যদি আমরা কিছু কাটছাট করে দিতে পারি, তাহলে অনেক ধরনের একটা ভালো একটা প্যাকেজ চলে আসে। লাইক পাওয়ার সেক্টর, আমার পাওয়ার সেক্টর কিন্তু স্যার এখন ক্যাপাসিটি ওভার। আমরা এই মুহূর্তে কি রূপপুর প্রজেক্টের মতো অনেক বড় প্রজেক্ট আছে, এগুলা থেকে যদি একটু কাটছাট করতে পারি, এই অবশিষ্ট টাকাটা স্যার আমরা হয়তো আমাদের হেলথ সিকিউরিটি, ফুড সিকিউরিটিতে আমরা ইনভেস্ট করতে পারি। এই প্রেক্ষিতে স্যার আপনার কমেন্টস গুলো শুনতে যাচ্ছিলাম। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। খুবই টাইমলি। ইনফ্যাক্ট রূপপুরের কথা আপনি যখন বললেন, আমার সেই বালিশ কাণ্ডের কথা মনে পড়ে গেল। বাট এনিওয়ে, সেটা নিয়ে হয়তো আমরা হয়তো আমার সানেমের টিম অন্যরা হয়তো রেসপন্ড করবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার একটু সানেম টিমের কাছে যাচ্ছি। ডক্টর সামেহ হক বিদিশা আছেন, প্রফেসর অফ ইকোনমিক্স, ঢাকা ইউনিভার্সিটি এবং সানেমের রিসার্চ ডিরেক্টর। বিদিশা, আপনি কি আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যাঁ, আমি আছি। একটু যদি রেসপন্ড করেন সোফার যা ডিসকাশন হলো তার উপরে। আচ্ছা, ধন্যবাদ। আমি দু একটা কুইক পয়েন্টে একটু বলতে চাই। একেবারে শেষে যে কথাটা তোলা হলো, ওটার এগেইনস্টে আমার মনে হয় আমাদের এর আগের একটা ডিসকাশন আমরা এটা বলছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে আমাদের। আমরা হয়তো এক্সপোর্টটার কথা চিন্তা করছি, কিন্তু আমাদের যে রেমিটেন্সের যে প্রবাহটা, সেই রেমিটেন্সের প্রবাহ কিন্তু ভীষণভাবে ব্যাহত হতে পারে। এবং দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে যারা চলে এসছেন বা যারা এখনো ওখানে আছেন বিভিন্ন দেশে, আমরা ইটালির কথা যদি বলি স্পেসিফিক্যালি, এছাড়া মালয়েশিয়া বা মিডল ইস্ট, তারা অনেকে কিন্তু অনানুষ্ঠানিক খাতে ছিলেন। তো সেই ফলে এবং অনেকে
আবার দেখা গেছে যে অনেকে আবার কিছুটা ইনলিগাল ওয়েতে গেছেন, এরকমও কয়েকজন আছেন, মানে থাকতে পারেন। তো ফলাফল স্বরূপ দেখা যাচ্ছে যে এদেরকে তাদের মধ্যে কিন্তু একটা ইনকামের ক্ষেত্রে একটা আনসার্টেনিটি তৈরি হয়ে গেছে, এবং অনেকে কিন্তু হয়তো দেশে ফেরত আসতে পরবর্তীতে বাধ্য হবে, আর অনেকে তো চলেই এসেছেন। তো এখন এই বিষয়ে আমার মনে হয় যে সরকারকে এই বিষয়ে একটু চিন্তা করতে হবে, কিছু লং টার্ম প্ল্যানের দরকার আছে, এবং প্রবাসী যারা আছে তাদেরকে লোকাল মার্কেটে অ্যাবজর্ব করবার জন্য তাদেরকে কিছু ঋণ দেওয়ার ব্যবস্থা, এবং তাদেরকে কিছু আইডেন্টিফিকেশনের মাধ্যমে তাদেরকে খুব সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা, কিছু টেকনিক্যাল কিছু হেল্প দেওয়া, বিভিন্ন যদি স্মল স্কেল কোনো বিজনেস এস্টাবলিশ করতে চায় সেগুলোর ক্ষেত্রে। সুতরাং তাদেরকে নিয়ে একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করবার দরকার আছে, এবং সেটার ক্ষেত্রে খুব স্মল ইন্টারেস্টে একটা ঋণ দেওয়ার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট হতে পারে, এবং এটার সাথে সাথে কিছু টেকনিক্যাল সাপোর্ট এবং তাদের আইডেন্টিফিকেশন এবং তাদের কি রিকোয়ারমেন্ট গুলো সেগুলো একটু অ্যাসেস করবারও দরকার আছে। সুতরাং এটা হয়তো খুব কুইক কিছু করার বিষয় নাই, কিন্তু এটা কিন্তু মিড টার্মে বা লং টার্মে আমরা যদি আগামী 1 বছরের কথা যদি চিন্তা করি, আগামী 1 বছরের মধ্যে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসবে। এবং আমাদের আসলে লং টার্ম পরিকল্পনার মধ্যে এগুলো চিন্তা করতে হবে যে আমরা আসলে প্রবাসীদেরকে যাদেরকে পাঠাচ্ছি তাদেরকে স্কিল আপগ্রেডিং এর ব্যাপারে এই বিষয়টা তো সবসময় বলা হয়, কিন্তু এই জিনিসগুলোর কিন্তু গুরুত্ব কিন্তু এখন আমাদের চোখের সামনে এসছে। একটা যেমন এসছে যে আমাদের প্রবাসী শ্রমিকরা যেহেতু আনস্কিল বেশি, সেই কারণে ভালনারেবল বেশি, এবং দ্বিতীয়ত সেই একই ধরনের বিষয় কিন্তু আমরা কিন্তু আমাদের এক্সপোর্টের ক্ষেত্রেও দেখছি যে আমাদের লো ডাইভার্সিফিকেশন এবং ল্যাক অফ ডাইভার্সিফিকেশনের জন্য কিন্তু আমরা একটা রেডিমেড গার্মেন্টস এর উপর খুব বেশি নির্ভরশীলতার কারণে কিন্তু সেটাও কিন্তু আমাদের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের কিন্তু লং টার্ম কিছু স্ট্র্যাটেজি, সানেম থেকে একটা 2 বছরের একটা প্ল্যানের কথা বলা হয়েছে, এবং সেই ধরনের কিন্তু একটা সর্ট অফ একটা মিডিয়াম টু লং টার্ম একটা প্ল্যানের মাধ্যমে এই ধরনের বিষয়গুলো, এবং সেটার সাথে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা বাজেট ডেফিসিটের বিষয়টা, সরি ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিটের বিষয়টা জড়িত, যে আমরা আসলে খুব দ্রুত কিন্তু আমরা আসলে আমাদের এক্সপোর্ট সেক্টরে যে ক্রাইসিসটা সেটা আমরা হয়তো আমাদের কস্ট কমাতে পারি, কিন্তু এবং আমরা সরকার কিছু প্রণোদনা হয়তো এক্সপোর্ট সেক্টরকে দিতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে যতদিন পর্যন্ত রিসেশন থাকবে ততদিন পর্যন্ত আমরা তো আসলে ইন্টারন্যাশনাল মার্কেটকে তো আমরা রিভাইভ করাটা তো আমাদের হাতের মধ্যে নেই। সুতরাং এক্সপোর্টের ক্ষেত্রে একটা কিন্তু বড় ধরনের কিন্তু একটা চাহিদা সংকট হবে, এবং সেটা আসলে খুব বেশি কিছু করার নেই। কিন্তু আমাদের যেটা করতে হবে, আমরা যদি একটু 2 বছর মেয়াদী একটা পরিকল্পনার কথা চিন্তা করি যে এক্সপোর্ট সেক্টরটাকে কিভাবে একটু ডাইভার্সিফিকেশন, অর্থাৎ ডাইভার্সিফিকেশন বলতে আমি একটা জিনিস এখানে আরেকটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখছি যে 26 তারিখ থেকে রেডিমেড গার্মেন্টসটা খুলে দেওয়ার কথা বলা হচ্ছে। আমাদের যারা বাংলাদেশি নন তাদেরকে আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের বলা হচ্ছে, এক ধরনের কথা হচ্ছে যে এপ্রিলের 26 তারিখ থেকে রেডিমেড গার্মেন্টস গুলো খুলে দেওয়া হবে। সুতরাং এটাও কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা একটু চিন্তা করবার দরকার রয়েছে যে রেডিমেড গার্মেন্টস বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু সরকার থেকে প্রণোদনা পেয়ে থাকে। এই প্রণোদনাগুলো কিন্তু অন্য অনেক শিল্প আছে তারা কিন্তু পায় না। আমাদের কিন্তু যদি আমরা 2 বছর মেয়াদী একটা কর্মপরিকল্পনা তৈরি করি, আমাদের কিন্তু তখন দরকার আছে রেডিমেড গার্মেন্টসকে যে ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে সেই ধরনের প্রণোদনা আমরা অন্য কোন কোন সেক্টরকে দিতে পারি, যে আমাদের যাতে একটু ডাইভার্সিফিকেশন হয়। এটা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটাকে হয়তো ম্যানেজ করবার জন্য অ্যাটলিস্ট ইন দা মিডিয়াম টু লঙ্গার টার্ম হেল্প করবে। এবং এটার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ যে পয়েন্টটাও এসেছিল সেটা হচ্ছে আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে, এবং ইম্পোর্টের ক্ষেত্রে আমার মনে হয় যে জিনিসটা গুরুত্বপূর্ণ যে ইম্পোর্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটু কাটছাট বা একটু চিন্তা ভাবনার দরকার আছে। চিন্তা ভাবনা এই হিসেবে যে আমরা আসলে যে প্রজেক্টগুলো, সেটা আরেকটা প্রশ্নের সাথে রিলেটেড, আমরা আসলে আমাদের যে প্রজেক্টগুলো নিচ্ছি এখন কিন্তু একটা কৃচ্ছতা সাধনের ব্যাপার আছে। সানেম থেকে যেটা বলা হয়েছে যে আমাদের প্রথম বিষয়টাই যেটা বলা হচ্ছে যে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা করার দরকার আছে। তো এই চিন্তা ভাবনা করবার মধ্যে কিন্তু এই জিনিসটা একটু দেখা যেতে পারে যে আসলে আমাদের অনেক ক্যাপিটাল মেশিনারি আনা হয়, অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের অনেক প্রজেক্ট নেওয়া হয়, কিছু কিছু প্রজেক্ট কন্টিনিউ করার দরকার রয়েছে, কিন্তু সব প্রজেক্ট হয়তো না। সেই বিষয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করবার দরকার আছে, এবং সেক্ষেত্রে হয়তো আমাদের ইম্পোর্ট যে পেমেন্ট গুলো সেক্ষেত্রে হয়তো সেটার একটা ইম্প্যাক্ট হতে পারে। অবশ্যই মানে
কিছু কিছু ক্ষেত্র আনএফেক্টেড থাকবে, ইম্পোর্ট যেভাবে হওয়া সেভাবে হবে, কিন্তু কিছু কিছু সেক্টরের ক্ষেত্রে হয়তো আমাদের একটু চিন্তা করার দরকার আছে। আমাদের এত ইনভেস্টমেন্ট, এই কি কি ধরনের ইনভেস্টমেন্ট আসলে আমাদের দরকার আছে। আরেকটা জিনিস আমি এখানে একটু বলতে চাচ্ছিলাম, একটা প্রশ্ন বোধহয় আমি দেখলাম এখানে টাইপে এসেছিল, সেটা হচ্ছে যে তরুণ জনগোষ্ঠী কিভাবে কাজ করতে পারে। আমার মনে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তরুণ জনগোষ্ঠী কিভাবে কাজ করতে পারে। একটা বিষয় হচ্ছে ডিসেন্ট্রালাইজড ওয়েতে কিন্তু আমাদের বিভিন্ন কাজকর্ম করবার দরকার রয়েছে, এবং ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন কিন্তু সংগঠন তৈরি হয়েছে যারা বিভিন্ন লোকাল ভিত্তিতে তারা কিন্তু বিভিন্নভাবে সাহায্য করছে। একটা সাহায্য হতে পারে লোকাল একটা গ্রুপ তৈরি করে, তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে বিভিন্ন যারা বয়স্ক মানুষ আছেন, যারা ভালনারেবল আছেন, যারা অসুস্থ আছেন, যেহেতু তারা লকডাউনের কারণে বের হতে পারছেন না, এলাকা ভিত্তিক এই ধরনের কর্মসূচি কিন্তু অলরেডি কিন্তু কিছু কিছু নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই ধরনের বিষয়গুলো যে তাদেরকে তাদের জরুরি প্রয়োজনের জিনিসগুলো পৌঁছে দেওয়া, যাতে করে তাদেরকে বাইরে আসতে না হয়, তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার মাধ্যমে কিছু সাহায্য করা, তাদের যদি অ্যাম্বুলেন্স দরকার হয় সেক্ষেত্রে সাহায্য করাটা, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড উপায়, লোকাল যেসব ইউথ আছে তারা কিন্তু এই ভালনারেবল গ্রুপগুলোকে, আমি বিশেষ করে আমি বলছি যারা বয়স্ক এবং কিছুটা দুর্বল, তাদেরকে সাহায্য করতে পারে। অবশ্যই যেটা করতে পারে সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস রেজিং এর ক্ষেত্রে লোকাল ইউথরা কাজ করতে পারে। ফুড ডিস্ট্রিবিউশনের বিষয়, যেখানে আমরা দেখছি প্রচুর পরিমাণে অনিয়ম হচ্ছে, সেখানে কিন্তু আইডেন্টিফিকেশনের বিষয় যেগুলো রয়েছে এবং টার্গেটিং এর বিষয়গুলো যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু লোকাল ইউথরা যে লোকাল যে বিভিন্ন এন্টিটি রয়েছে তাদের সাথে কাজ করতে পারে এবং বিভিন্ন ভলেন্টারি অর্গানাইজেশনের সাথে কাজ করতে পারে। তবে আমি এখানে মূল গুরুত্বটা দিব যে লোকাল ইউথদের তারা বিভিন্ন অ্যাওয়ারনেস রেজিং এবং বিভিন্ন অ্যাসিস্ট্যান্স যেগুলো ভালনারেবল কমিউনিটিকে, সেটা দেওয়ার ক্ষেত্রে তাদের সাহায্য করা। আরেকটা বিষয় বলে আমি আসলে এখানে শেষ করবো, সেটা হচ্ছে একটা বোধহয় প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে যে মধ্যবিত্তদের জন্য, আমি টাইপের মধ্যে দেখলাম, এটা বোধহয় একটা বিষয়। বিদিশা, ক্যান আই জাস্ট স্টপ ইউ হিয়ার? ওই প্রশ্ন এখনো নেইনি আমরা। আমরা ওই প্রশ্নটা, কারণ এখনো ওই অ্যাকচুয়ালি আমি যাই না ওই প্রশ্নটা, সো আই উইল গেট ব্যাক টু ইউ when the question is there. Thank you. Mr. Farhad, আমরা আপনাকে দ্বিতীয়বার অথবা তৃতীয়বার বলা হলো, এনিওয়ে, সো আমরা তাহলে এটা কে টাইপ করেছে? শৌভিক, আচ্ছা টাইপ করেছে। আমি শৌভিকের কোশ্চেনটা নিচ্ছি একটু পরে। আমার লাইনে এখন আছেন মিস্টার খালিদ। উনি প্রশ্ন করেছেন, হাউ গভর্নমেন্ট ক্যান সাপোর্ট দ্য লেফট বিহাইন্ড ফ্যামিলি মেম্বার অফ মাইগ্রেন্ট। আমার মনে হয় এটা নিয়ে আবার একটু আলোচনা হতেই পারে, আসতেই পারে। আমরা কোশ্চেনটা নিলাম, যারা মাইগ্রেন্ট ফ্যামিলি, যারা লেফট বিহাইন্ড আছে, তাদেরকে কিভাবে সহায়তা করতে পারে। মিস্টার আমরা এই শৌভিক যেটা একটা কমেন্ট করেছেন সেটা আমি একটু পড়ে শোনাই। The government should bring in more fiscal stimulus and allow fiscal deficits to move up without any fear of downgradation in credit ratings. That might lead to losing of investor confidence. In this hour of crisis, a big push fiscal stimulus is required over and above the package already announced. This particular strategy is a tried and tested one. During the US subprime crisis of 2008, fiscal deficit doubled from 3% to 6% of GDP. I think you are talking about India, and it was required to restore growth. Over a period of time, the deficit came down with the expansion of the tax base, which mostly covered the fiscal deficit. Ami ekmot Shobhikir sathe. Can you have a convex combination of fiscal monetary mix to control inflation by setting 6 to 8 months targets? আমার মনে হয় আমরা ডেফিনেটলি মানে আই মিন এগ্রিমেন্ট উইথ ইউ, এবং অন্যরা যদি এই বিষয়ে কোনো কমেন্ট করতে চায়, আইল গেট ব্যাক টু দেম। আমি মিস্টার ফারহাদ যে প্রশ্নটা করতে যাচ্ছেন সেটা বলছি যে উই নিড টু এনশিওর সাপোর্ট ফর মিডল ক্লাস অ্যাজ বিকজ দেয়ার আর নো সোশ্যাল সেফটি নেট ফর দেম ইন বাংলাদেশ। বিদিশা, এতক্ষণে প্রশ্নটা পেয়েছি মিডল ক্লাস নিয়ে, উড ইউ প্লিজ কাইন্ডলি রেসপন্ড? বিদিশা, একটু মাইক্রোফোনটা মিউট করতে হবে, আনমিউট করতে হবে। আচ্ছা, সরি। হ্যাঁ,
আচ্ছা, আমার মনে হয় আপনি যে ইস্যুটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বিভিন্ন আলোচনা বা বিভিন্ন স্টিমুলাস প্যাকেজে আমরা কিন্তু সেভাবে মিডল ক্লাসকে আইডেন্টিফাই করা বা সেভাবে মিডল ক্লাসকে ইনক্লুড করা সেভাবে হয়নি, বা হলেও খুব সীমিত পরিসরে। মূল সমস্যাটা হচ্ছে তাদেরকে টার্গেট করা এবং তাদের আইডেন্টিফাই করা যে আসলে লোয়ার মিডল ইনকামের কারা আছে, যারা হয়তো লোয়ার ইনকামে চলে যেতে পারে, অর্থাৎ তারা নন পুয়ার বা মোটামুটি লোয়ার মিডল ক্লাস অবস্থায় আছে, কিন্তু তারা পুয়ার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এদের ক্ষেত্রে একটা বিষয় হয়তো চিন্তা করা যেতে পারে যে যে বিভিন্ন ধরনের সাবসিডাইজ চিন্তা ভাবনা যেটা করা হচ্ছে, যেটা হয়তো বিভিন্ন ইনকাইন্ড যে সাবসিডির কথা চিন্তা করা হচ্ছে, যেটা হচ্ছে একেবারে পুয়ারদের জন্য বিভিন্ন ত্রাণ দেওয়া, সেই ত্রাণ দেওয়ার বিষয়টার সাথে যদি ক্যাশ সাবসিডির ব্যাপারটা হয়তো এই গ্রুপের জন্য চিন্তা করা যেতে পারে, সেটা হয়তো একটা ওয়ে হতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে শহরাঞ্চলে যেহেতু আমরা এই গ্রুপটাকে খুব বেশি দেখতে পাই, শহরাঞ্চলের জন্য একটু রেশনিং সিস্টেমটা এটা এফেক্টিভ করাটা একটু ডিফিকাল্ট। এটা প্রথম দিকে শুরু হয়েছিল, কিন্তু যদি প্রপার অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে প্রপারলি এটাকে মনিটর করা যায় এবং প্রপারলি এটাকে অ্যাডমিনিস্ট্রেট করা যায়, তাহলে কিন্তু কিছু যদি খুব কম মূল্যে চাল ডাল কিছু দেওয়া শহরের বিভিন্ন কেন্দ্রে বা শহরের পেরি আরবান এরিয়াগুলোতে, সেটা একটা উপায় হতে পারে তাদের প্রবলেমটাকে কিছুটা কমানো। আরেকটা হতে পারে যে বিভিন্ন এই গ্রুপের মধ্যে একটা বড় গ্রুপ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্মল স্কেল পেটি ট্রেডের সাথে তারা জড়িত, পেটি ইন্ডাস্ট্রির সাথে জড়িত। সেক্ষেত্রে তাদের যেমন শোরুমের জন্য ভাড়া দিতে হয়, দোকানের জন্য ভাড়া দিতে হয়। তো এইগুলোকে মওকুফ করা, এবং এইগুলোকে মওকুফ করার ক্ষেত্রে সরকার কিছু প্রণোদনা দিতে পারে নাকি, অর্থাৎ দোকান মালিক সমিতি বা এরকম যারা রয়েছে তাদের সাথে একটা অ্যারেঞ্জমেন্টে আসা যায় কিনা যে এখানে কোনো দোকানের কোনো ভাড়া নেওয়া যাবে না, এবং সেক্ষেত্রে সরকার হয়তো একটা সাপোর্ট দিতে পারে। সুতরাং এই ধরনের কিছু কিছু হয়তো চিন্তা করা যেতে পারে। তবে মূল ইস্যুটা, আরেকটা বিষয় যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এটা একেবারে পুয়ার ইনকাম ক্লাসের জন্য করা যেতে পারে, যেটা আমরা দেখেছি যে কিছু চেষ্টা হয়তো করা হয়েছে কিন্তু খুব এফেক্টিভলি করা হয়নি। সেটা হচ্ছে কিছু হটলাইন বা কিছু সেলফ অ্যাসেস, কিছু কোয়েশ্চেনার বলবো না, কিছু রেসপন্স বা কিছু রিকোয়েস্ট ফর্ম যদি পাঠানোর যদি কোনো প্রক্রিয়া থাকে, যে একজন ইন্ডিভিজুয়াল তার ন্যাশনাল আইডি কার্ড, মানে একটা কোনো ওয়েবসাইট থাকলো বা কিছু থাকলো যে তার ন্যাশনাল আইডি কার্ড, তার কোন ধরনের ব্যবসা সে করতো এবং সিম্পল কোন ধরনের ব্যবসা সে করতো, কেন সে এফেক্টেড হয়েছে এবং সে কারণে তার কি ধরনের ক্ষতি হয়েছে, এই ধরনের কিছু তার রিকোয়েস্ট গুলো যদি সে দিতে পারে এবং সেগুলোকে একটু দেখে তাদেরকে ইন্ডিভিজুয়ালি বা স্পেসিফিক ওয়েতে তাদেরকে বিভিন্ন কিছু ক্যাশ ট্রান্সফার করার ব্যাপারটা করা যায় কিনা, এটা একটু অর্গানাইজ ওয়েতে করা দরকার। এবং এই বিষয়ে মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এদের কিন্তু টার্গেট করাটা একটু মুশকিল। তো সেই কারণে একটু স্পেসিফিক কিছু পলিসি দেওয়া দরকার, কিন্তু এই স্পেসিফিক পলিসিগুলোর মধ্যে সবগুলোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটার মনিটরিং গুলা খুব গুরুত্বপূর্ণ এবং ট্রান্সপারেন্সিটা এনশিওর করাটা খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস আমি অ্যাড করছি, এই জায়গাটায় মিডল ক্লাসের কথা যখন বলা হচ্ছে, এখানে কিন্তু একটা বড় ধরনের কালচারাল এবং সাইকোলজিক্যাল ইস্যু আছে। এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার। মিডল ক্লাসের তার যে কালচারাল এবং তার সোশ্যাল স্ট্যাটাসের কারণে অনেক ক্ষেত্রে কিন্তু ক্রাইসিসের সময়, এবং এই ধরনের ক্রাইসিসে যারা প্রবলেমে পড়েছেন তারা কিন্তু অনেক সময় মানে আমাদের পুয়ার এবং ভালনারেবল পপুলেশন যারা হয়তো অনেক অভ্যস্ত সরকারি ত্রাণ পেতে অথবা ওই জায়গায় তারা হেল্প নিতে, এই মিডল ক্লাসে অনেকেরই কিন্তু তারা তাদের যেহেতু অতীত অভিজ্ঞতা সেরকম নেই, দে উইল ফিল শাই, এবং এই জায়গাটা কিন্তু আসলেই তাদেরকে রিকগনাইজ করা এবং সেটা কিন্তু আসলেই তাদেরকে রিচ আউট করাটা কিন্তু ডিফিকাল্ট হতে পারে। এই ক্ষেত্রে একটা ওয়ে আউট হতে পারে যে হেল্পলাইন কোনো একটা কিছু খোলা, যে যাদের ভিতরে যারা দোজ হু আর ইন নিড, যারা আসলে লকডাউনের কারণে কোনো জায়গায় আসলে আটকে পড়ে গেছেন, খাবারের শর্টেজ পড়েছে, এসেনশিয়ালের শর্টেজ পড়েছে, এরকম কোনো হেল্পলাইন ক্রিয়েট করা কিন্তু দরকার। যে হেল্পলাইনে হয়তো নিডটাকে অ্যাসেস করে, সিচুয়েশন অ্যাসেস করে কিছু না কিছু সাপোর্ট প্রোভাইড করা যেতে পারে। আমি যাচ্ছি মিস্টার রাফিউলের কাছে। রাফিউল আহমেদ ফ্রম শাহজাহান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। উনি লিখেছেন
সেটা হচ্ছে দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট হ্যাজ রিভাইজড ইটস ফোরকাস্ট অ্যাবাউট বাংলাদেশের জিডিপি গ্রোথ from 7.7% to slightly above 3.5%. So more worryingly, still data from the BBS indicates that Bangladesh has more than 50 million workers in the informal sector. While there will be a significant impact on the livelihood of workers in the formal economy, there can be no doubt that the informal sector will be hit even harder. So question হচ্ছে রাফিউলের দুটো. One, how government is planning to hold up the informal economy? And second, how can public-private cooperation be the main player to recover this downfall? আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইনফর্মাল সেক্টর নিয়ে এবং ইনফর্মাল ওয়ার্কার্সদের নিয়ে কিভাবে আসলে অ্যাড্রেস করা যেতে পারে। ফারজানা ইয়াসমিন কোশ্চেন করেছেন, যা কথা বলতে পারেননি কিন্তু তার কোশ্চেন রেখেছেন, সেটা হচ্ছে লোকাল মার্কেটে লকডাউনের জন্য সংকুচিত হয়ে গেছে, লোকাল মার্কেট লকডাউন সংকুচিত হয়ে গেছে, কৃষি প্রোডাক্টগুলো কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে ক্রেতার হবে, আমরা এটাকে কিভাবে সমন্বয় করতে পারি? সো এটা একটা, তার মানে দুটো জায়গা দেখছি ফারজানার প্রশ্ন যদি আমি বুঝে থাকি। একদিকে হচ্ছে স্থানীয় পর্যায়ে অথবা বাজারগুলো যারা সেখানে সংকুচিত হয়ে গেছে, বেচাকেনা হচ্ছে না, আবার যেখান থেকে সাপ্লাইটা আসে সেখানেও কিন্তু বেসিক্যালি ক্রেতার অভাবে সেটাও কিন্তু সেই সাপ্লাইটাও কিন্তু রিচ করতে পারছে না মার্কেটে। মানে এটা মূল কথাটা হচ্ছে বড় ধরনের একটা সাপ্লাই চেইন ডিসরাপশন হয়েছে, এটাকে অ্যাড্রেস করার উপায় কি? সো আমাদের কাছে দুটো প্রশ্ন এখন আছে, একটা হচ্ছে ইনফর্মাল সেক্টর নিয়ে এবং আরেকটা হচ্ছে আমরা সাপ্লাই চেইন নিয়ে কিভাবে এটাকে করা যেতে পারে। আরেকটা প্রশ্ন দেখছি যে মোহাম্মদ ওনার যে লোকাল ইনভেস্টমেন্ট নিডস মোর ফোকাস rather than foreign investment at this moment, seeking comments. আচ্ছা, আপনি বলছেন যে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট এখন মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ফরেন ইনভেস্টমেন্ট, সো সেটা নিয়ে একটা হয়তো আলোচনা হতে পারে। আমি একটু প্রশ্নটার ওই জায়গাটা একটু আসি। ফারজানা যে জায়গাটা বলেছেন সেটা হচ্ছে, আমি বলার আগে আমি একটু সানেমের টিমের কাছে একটু যাই। শোয়েব, কাইন্ডলি তুমি কি একটু রেসপন্ড করবে এই সাপ্লাই চেইনের জায়গাটুকু? বাজারের সাথে কিভাবে স্থানীয় পর্যায়ে এবং কৃষি, বিশেষ করে এগ্রিকালচারাল প্রোডাক্ট গুলোর যে আমরা প্রবলেম গুলো দেখছি। শোয়েব, আছো আমাদের সাথে? শোয়েব, আমরা আনমিউট করতে হবে। আচ্ছা, এনিওয়ে, আমার মনে হয় কোনো কারণে ওর কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। এই জায়গায় আমি মনে করি যে জায়গাটা খুব দরকার, সেটা হচ্ছে পুরো সাপ্লাই চেইনটা যদি আমরা রিভাইভ করতে চাই, তাহলে কিন্তু এখানে এখনো কিন্তু হেলথ রিলেটেড যে হ্যাজার্ডটা, স্টিল রিস্ক ইজ ভেরি হাই, এবং সেই কারণে লকডাউনটা কন্টিনিউ করছে। সুতরাং আমরাও কিন্তু বিভিন্ন সময় সানামের পক্ষ থেকে এর মধ্যেই বলার চেষ্টা করেছি যে এই পুরো সাপ্লাই চেইনটাকে কাইন্ড অফ একটা রিস্টাবলিশ করা অথবা কিছুটা অপারেশনালাইজ করার জন্য কয়েকটা অ্যাক্টরকে কিন্তু একসাথে কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এগ্রিকালচার মিনিস্ট্রি, দেন হেলথ মিনিস্ট্রি, ট্রান্সপোর্ট মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি। কারণ যদি আমরা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে এই ট্রাকগুলো যখন মুভ করে, অথবা এগ্রিকালচারাল প্রোডাক্টস যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে, যেখান থেকে সোর্স অফ অরিজিন থেকে যদি আমরা মার্কেটে আনতে চাই, তাহলে কিন্তু এই হোম মিনিস্ট্রি এবং ট্রান্সপোর্ট মিনিস্ট্রিরও হেল্প দরকার। পুলিশ এবং ল এনফোর্সিং এজেন্সি যারা আছেন, পাশাপাশি ট্রান্সপোর্ট সেক্টরে যারা দায়িত্বে আছেন, তাদেরও সহায়তা দরকার। এবং এগ্রিকালচার মিনিস্ট্রিরও খুব, তাদেরও যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন যেটা আছে, হেলথ মিনিস্ট্রির খুব ইম্পর্টেন্ট রোল, যেটা হচ্ছে যে এই প্রসেসে যাতে হেলথ এবং হাইজিন রিলেটেড অথবা সেফটি রিলেটেড যে গাইডলাইন গুলো আছে সেটাকে ফলো করা যায়। এবং পাশাপাশি এই পুরো প্রক্রিয়াটাই এনগেজ করতে হবে স্থানীয় পর্যায়ে কৃষকদের সাথে এবং ব্যবসায়ীদের সাথে, এবং এই বাজারের, যেটা শহরের যে বাজারগুলো আছে, সেই বাজারে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে। আমরা রিসেন্ট যে চিত্রগুলো দেখছি কারওয়ান বাজারে অথবা বাংলাদেশের অথবা ঢাকা শহরের অন্যান্য বাজারে যেভাবে ক্রাউডের অবস্থা এবং যে পরিবেশে বেচাকেনা হচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই এখনকার হেলথ এবং সেফটি রেগুলেশনস অথবা তার সাথে সংগতিপূর্ণ না। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ, এটাকে নজর দেওয়া। ইনফর্মাল সেক্টরের ব্যাপারে বিদিশা কি কাইন্ডলি একটু রেসপন্ড করবেন?
মাইক্রোফোনটা একটু মিউট করতে হবে, আনমিউট করতে হবে। আমার মনে হয় যখন আমরা ইনফর্মাল সেক্টর কথা বলতে আসলে বাংলাদেশে তো 85% এর বেশি ওয়ার্কারে আসলে ইনফর্মাল সেক্টরে কাজ করছে। সুতরাং মূলত ইনফর্মাল সেক্টর আমরা এতক্ষণ যাদের যাদের কথা বললাম তারা সবাই কিন্তু ইনফর্মাল সেক্টরেই মূলত তাদের কথাই কিন্তু আমরা মূলত বলছি। এখন আমাদের আরেকটু স্পেসিফিক্যালি যদি আমরা যে বলি তাহলে একটা বিষয় হচ্ছে যে ইনফর্মাল সেক্টরের মধ্যে একটা হচ্ছে যে সেলফ এমপ্লয়েড, ক্ষুদ্র এবং মাঝারি বা অতি ক্ষুদ্র যে সমস্ত কারখানা বা যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে যেগুলো ইন্ডাস্ট্রিতে বলেন কিংবা সার্ভিস সেক্টরে বলেন, তারা সেখানে যারা কাজ করছে এবং সেখানকার যারা উদ্যোক্তারা রয়েছেন তারা সবাই কিন্তু এই ইনফর্মাল সেক্টরের মধ্যে একটা বড় অংশই কিন্তু তাদের ইনফর্মাল। এদের ক্ষেত্রে একটু আগে সরকার থেকে যে প্রণোদনাটা দেওয়া হয়েছে সে প্রণোদনায় একটা ঋণের ক্ষেত্রে একটা মৌকুফের কথা বলা হয়েছে, একটা ছাড়ের কথা বলা হয়েছে, সেটা অবশ্যই ইতিবাচক। আমার মনে হয় এখানে হয়তো পরিস্থিতি বিবেচনা করে এখানে হয়তো আরেকটু চিন্তা করা যেতে পারে যে এখানে যে সরকার থেকে যে 4%-এর মতো সাবসিডি 5%-এর মতো সাবসিডি দেওয়ার কথা ছিল সেটা আরেকটু বাড়ানো যায় কিনা সেটা একটা চিন্তা করা যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে বাজেটে বিভিন্ন শুল্ক মওকুফের বিষয় চিন্তা করা যেতে পারে কাঁচামাল এবং অন্যান্য বিষয়ের উপর, আমাদের মেইনলি আমাদের লোকাল স্মল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ স্মল ইন্ডাস্ট্রি যদি সাপোর্ট দেওয়া যায় তাহলে এখানকার যারা সেলফ এমপ্লয়েড আছে এবং সেগুলোর মধ্যে যারা এমপ্লয়ি হিসেবে যারা আছে, ওয়ার্কার হিসেবে যারা কাজ করছে, দুই পক্ষই লাভবান হবে। এবং এগুলোর সাথে হয়তো চিন্তা করা যেতে যে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন ভ্যাট আছে, এই ভ্যাট গুলো অনেক শোরুমের উপর ভ্যাট আছে, বিভিন্ন বিক্রির বিভিন্ন পর্যায়ে ভ্যাট আছে, বিভিন্ন ছোট ছোট সার্ভিস সেক্টর রয়েছে সেগুলোর ক্ষেত্রে যে ভ্যাট আছে, মানে ছোট একটা হয়তো হোটেল তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদের হয়তো রেজিস্ট্রেশনও নাই। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু যদি রেজিস্ট্রেশন থাকে সেই সব ক্ষেত্রে তাদের ভ্যাট মওকুফ করা যায় কিনা, এই ধরনের বিভিন্ন ছোট ছোট কিন্তু স্মল স্কেল কিছু প্রণোদনা, সাপোর্টিভ কিছু কিন্তু প্রণোদনা দেওয়ার দরকার আছে। আর এটার সাথে সাথে সেটা হচ্ছে যে কথাগুলো আগে থেকেই বলা হচ্ছিল যে বিভিন্ন টার্গেটেড প্রোগ্রামগুলোর মধ্যে আমরা লোয়ার মিডল ইনকাম মানুষ যারা এই ইনফর্মাল ইকোনমির মধ্যে একটা বড় অংশ হচ্ছে লোয়ার মিডল ইনকাম অথবা লো ইনকাম পিপল। এখন লো ইনকাম পিপলদের জন্য যে ধরনের বিভিন্ন ধরনের ইনকাইন ট্রান্সফারের কথা বলা হয়েছে সেটার সাথে যে ক্যাশ ট্রান্সফারের যে চিন্তা ভাবনা করা হচ্ছে সেই ক্যাশ ট্রান্সফার ব্যাপারটা অবশ্যই ক্যাশ ট্রান্সফারের বিষয়ে একটা বড় সমস্যা হচ্ছে যে ক্যাশ নিয়ে যদি এখন মানুষ দোকানে যায় তাহলে কিন্তু আবার সেই একই সমস্যাটা শুরু হবে। সুতরাং এই বিষয়গুলো একটু সাবধানে একটু চিন্তা করার দরকার আছে। তবে ইনফর্মাল সেক্টরের পুরো বিষয় আমরা আসলে বেসিক্যালি পুরো বাংলাদেশের কথাই বলছি, কারণ 85% মানুষই হচ্ছে ইনফর্মাল সেক্টরে আছে। সুতরাং এখানে আমার মনে হয় যে ইনফর্মাল সেক্টরের মধ্যে স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো ইন্ডাস্ট্রি এবং যেগুলো সার্ভিস সেক্টর সেগুলোকে রিভাইভ করা বা সেগুলোর ব্যবসার ক্ষতিটাকে কিছুটা কমানো সেটা একটা উপায় হতে পারে। আর ডেইলি ওয়ার্কার যারা আছে, ডেইলি বা সাপ্তাহিক কাজের উপরে যারা নির্ভরশীল ছিল তাদের ক্ষেত্রে বিভিন্ন একেবারে তাদের সাবসিস্টেন্স কিছু তাদেরকে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আওতায় আনা এবং সেটাকে কিছুটা হেল্প করা বিভিন্ন উপায়, সেই বিষয়গুলো চিন্তা করা যেতে পারে। বিদিশা থ্যাংক ইউ। আমি জাস্ট একটা দুটো পয়েন্ট একটু অ্যাড করবো এখানটায়, অথবা হয়তো বিদিশার জায়গাটা এলাবোরেশন হবে। এক নাম্বার হচ্ছে যে ইনফর্মাল সেক্টর আমরা যে প্যাকেজগুলো যেগুলো দেখছি ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে ইনফর্মাল সেক্টরের জন্য কোনো কথাবার্তা নেই। কিন্তু এটা সত্য যে যেটা বিদিশা বলেছে আমাদের সরকারি হিসেব অনুযায়ী প্রায় 85% শ্রমিক বাংলাদেশে যারা শ্রম বাজারে তারা ইনফর্মাল সেক্টরে আছে এবং আমরা এর মধ্যে একটা বিশাল অংশই আছে আসলে এগ্রিকালচার। সো আমরা যদি নন এগ্রিকালচার ইনফর্মাল সেক্টর ধরি তাহলে শহরে বিভিন্ন সেবা খাতে এমনকি কিছু ম্যানুফ্যাকচারিং খাতেও ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্পগুলো আছে সেসব খাতেও প্রচুর ইনফর্মাল সেক্টর আছে। এখানে কয়েকটা প্র্যাকটিক্যাল সলিউশন হতে পারে। এক হচ্ছে যে অনেক ইনফর্মাল সেক্টরের যে এন্টারপ্রাইজ যারা আছে, যারা ছোট ছোট ব্যবসায়ী অথবা ছোট ছোট যারা শিল্প প্রতিষ্ঠান, যারা বিভিন্ন জায়গায় ধোলাই খাল অথবা এইসব জায়গায় বিভিন্ন জায়গায় তাদের ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু এই যে ঘোষিত যে স্টিমুলাস প্যাকেজ আছে সেখান থেকে ব্যাংক থেকে ঋণ নেওয়া অথবা সেই ফর্মাল চ্যানেলে ঋণ নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু অনেক ধরনের সমস্যা ফেস করবে।
কারণ তাদের সেই প্রপার ডকুমেন্টেশন নেই, তাদের সেই ধরনের রেজিস্ট্রেশন নেই, যে কারণে তারা ইনফর্মাল। সুতরাং এই ক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল সলিউশন হতে পারে যে ওই পর্যায়ে, ওই এলাকা পর্যায়ে কিন্তু ওই শিল্প ভিত্তিক অথবা ওই স্থানীয় ওই শিল্প এলাকা ভিত্তিক কিন্তু তাদের সমিতি আছে, তাদের অ্যাসোসিয়েশন আছে। তো সেই সমিতিগুলোকে যদি যোগাযোগ করা যায় এবং সমিতিগুলোর সাথে যদি কন্ট্যাক্ট করে একটা একটা যদি তালিকা করা যায় যে কারা এখানে এফেক্টেড ইন্ডাস্ট্রিজ, কারা তাদের ব্যবসা বন্ধ হয়ে আছে, এবং সেখানে যদি সরকার ঘোষিত যে প্যাকেজগুলো আছে সেখানে কিছু ফ্লেক্সিবিলিটি লাগবে। কারণ আমি যেটা একটু আগেই বলেছি যে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে ঋণ দেওয়া অথবা অন্য কোনো কিছু ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ঋণ দেওয়া, অনেকেই কিন্তু এই ঋণগুলো অ্যাভেল করতে পারবে না এই ইনফর্মাল সেক্টরে যে যারা যারা চালাচ্ছে। তো এটাও সত্য যে ইনফর্মাল সেক্টর যারা আছে তারা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ অবদান রাখে আমাদের অর্থনীতিতে। অনেক ফর্মাল সেক্টরে তারা ব্যাকওয়ার্ড সাপ্লাই চেইন হিসেবে কাজ করে। সুতরাং এই জায়গাতে কিন্তু আমি মনে করি যে স্থানীয় পর্যায়ে অথবা শিল্পের পর্যায়ে যে অ্যাসোসিয়েশন গুলো আছে তাদের সাথে ইমিডিয়েটলি এক ধরনের কমিউনিকেশন করা দরকার। অ্যাফেক্টেড যে ইন্ডাস্ট্রিজ তাদের একটা তালিকা করা দরকার এবং কুইকলি কোনো ধরনের সহযোগিতা পৌঁছে দেওয়া দরকার। এবং ওই সহযোগিতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিন্তু একই সাথে ওই প্রতিষ্ঠানগুলোতে যে শ্রমিকরা কাজ করছেন অথবা কর্মচারীরা কাজ করছেন তাদের জন্য এক ধরনের একটা প্যাকেজের আওতায় তাদেরকে কিন্তু সহায়তা দেওয়া যেতে পারে। সুতরাং এই ধরনের কিছু টার্গেটেড যদি কিছু করা যায় রাদার দেন একটা মানে স্টার্টিং ফ্রম নো হোয়ার, আমার কাছে মনে হয় যে বরং যে অ্যাপ্রোচটা আমি যেটা প্রস্তাব করছি যেরকম একটা টার্গেটেড এরিয়া স্পেসিফিক, আমরা জানি যে কোন কোন জায়গায় কনসেন্ট্রেশন আছে এই ধরনের। যেমন আমরা জানি যে ঢাকা শহরের বিশেষ করে জাস্ট নদীর ওপারে গেলেই একটা বিশাল একটা অঞ্চল আছে যেখানে আমাদের ডোমেস্টিক, আমাদের দেশীয় বাজার ভিত্তিক পোশাক শিল্পের কিন্তু একটা বড় ধরনের ইন্ডাস্ট্রি আছে, ছোট ছোট, এবং তারাও কিন্তু অসংখ্য রকম ব্যাডলি হিট এই সময় ক্রাইসিস টাইমে। তারা হয়তো সরকারের কোনো তালিকার মধ্যেই নেই, কিন্তু তাদেরকে যদি টার্গেট করা যায়, ওই অঞ্চলের যারা ওদের যে অ্যাসোসিয়েশন আছে তার সাথে যোগাযোগ করা যায়, এক ধরনের একটা হয়তো সমাধান খুঁজে পাওয়া যেতে পারে। গ্রোথ রেট নিয়ে যে কথাটা রাফিউল বলেছিলেন, এটা নিয়েও যদি কেউ কোনো কমেন্ট করতে চান আই ওয়েলকাম ইট। আমরা দেখছি যে এটা নিয়ে অলরেডি একটা ডিবেট হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তারা বাংলাদেশের জিডিপি গ্রোথ রেটকে অসম্ভব কম বলছে, যে এই বছর সামনের বছরটা রিকভারি, এটাকে অনেকে বলা হয় ভি শেপড, মানে এই মুহূর্তে একটা ড্রাস্টিক্যালি ফল করবে নিচের তলানির দিকে, দেন আবার একটা বড় সাডেন একটা জাম্প হবে, এবং যেটা আইএমএফ এর প্রজেকশন অনুযায়ী ইনফ্যাক্ট এবছর প্রায় 2% নেমে এসে সামনের বছর প্রায় 9.5%-এর মতো, মানে একটা ভি শেপড সিচুয়েশন। তো সেটার ব্যাপারেও আমরা আপনাদের মতামত হয়তো শুনতে চাইতে পারি। কিন্তু একটা বিষয় তো আমি এখানে বলবো যে গ্রোথ রেট কি হবে, এটা কি আসলে 2 হবে না 3 হবে না 4 হবে, সরকারের হয়তো মন্ত্রীরা কোনো না কোনো ভাবে একটু ডিফেন্সিভ অবস্থায় চলে গেছেন। তারা যেমন আমাদের ফাইন্যান্স মিনিস্টার বলছেন 6% নিচে নামবে না। তো আমার কাছে মনে হয় যে হয়তো এই মুহূর্তে এই আলোচনাটা খুব শক্তভাবে করাটা অপ্রাসঙ্গিক, কারণ এই মুহূর্তে অনেক তথ্যই আমাদের কাছে নেই। এই মুহূর্তে অনেক ইন্ডাস্ট্রি তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যাপারে একটা অ্যাসেসমেন্ট দরকার। কিন্তু এটা সত্য যে গ্রোথ রেটের বড় ধরনের ফল হবে, সেটা কত হবে সেটার জন্য হয়তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। বাট আই ওয়েলকাম এনি কমেন্টস, যে কেউ যদি এই বিষয়ে কোনো কমেন্ট করতে চান। আমি শফিকের একটা কমেন্ট দেখছি, তার আগেরই কমেন্টস এর একটা ফলো আপ হিসেবে, বিশেষ করে মোহাম্মদ শহীদুল ইসলাম, উনি যে একটা কোশ্চেন করেছিলেন যে লোকাল ইনভেস্টমেন্ট নিডস মোর ফোকাস দ্যান দ্য ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট দিস মোমেন্ট, সেখানে শফিক উনি উত্তর দিয়েছেন যে at least from the Indian perspective, I can say that local investment at this point has taken a huge hit with unemployment at 24%. So generating credit requirement from investors is a huge challenge. আমি এটা খুবই আমার কাছে মনে হয় এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আসলে ইনভেস্টরদের কাছ থেকে ক্রেডিট ডিমান্ড করা। আমি যেমন বাংলাদেশে যদি ঘটনাটা বলি, এমনকি জানুয়ারি মাস পর্যন্ত যে আমাদের কাছে তথ্য ছিল, সেখানে কিন্তু তথ্য ছিল যে ব্যাংকিং সেক্টর থেকে ব্যক্তি খাতে ঋণের যে প্রবাহের যে প্রবৃদ্ধি, সেটা কিন্তু অনেক কমে গিয়েছিল, প্রায় 9-10%-এর কাছাকাছি, অনেক খুব সম্ভবত ইট ওয়াজ কাইন্ড অফ হিস্টোরিক্যালি লো। এবং সেখানে অ্যাড হয়েছে এখন এই ক্রাইসিস। তার অর্থ যদি ব্যবসা প্রতিষ্ঠান যদি সেভাবে চালাতে না পারে, ব্যক্তি খাতে যে বিনিয়োগকারীরা তারা কিন্তু এই শিল্প খাত এবং ব্যক্তি খাতে যে ব্যবসা সেভাবে চালাতে না পারেন, তারা কিন্তু ব্যাংকিং খাত থেকে সেভাবে ঋণ নেওয়া আরো কমিয়ে দিবেন। সুতরাং সেখানে তো একটা হিউজ একটা ডিমান্ড শর্টফল হবে ঋণের ক্ষেত্রে, একটা ডিপ্রেসিং, আরো ফার্দার ডিপ্রেস করতে পারে কিউমুলেটিভ এফেক্ট। সুতরাং এই জায়গাটা হয়তো নজর দেওয়ার আমাদের সুযোগ আছে। সাদলি রহমান রিসার্চ অফিসার ইউএনডিপি থেকে প্রশ্ন করেছেন যে there was an article a few days ago in the UK's Guardian newspaper that COVID-19 will set back progress on global poverty by 30 years.
question in the Bangladesh context, how can we adopt our poverty reduction measures to deal with the COVID-19 crisis to ensure that middle class and lower middle class do not fall back into poverty? Very, very important question. এবং এটা নিয়ে আমরা আলোচনা করছি। ইনফ্যাক্ট সাদলি আমি আপনাকে জানাতে পারি যে আমরা সানেম থেকে একটা খুব রিগোরাস এক্সটেন্সিভ একটা অ্যানালিসিস করছি এখন। আমাদের দুটো অ্যাপ্রোচ নিয়েছি। একটা হচ্ছে যে এক্সিস্টিং যে ডেটাবেজ আছে বাংলাদেশের, বিশেষ করে হাউস হোল্ড সার্ভে এবং লেবার ফোর্স সার্ভে, সেগুলোকে ইউজ করে আমরা কিছু মাইক্রো সিমুলেশন করছি, যে আমরা দেখতে যাচ্ছি যে বিভিন্ন সিনারিওতে কিভাবে পোভার্টি এবং ভালনারেবিলিটি বাড়ে, এবং সেটা কিছু খুব ভেরি ইন্টারেস্টিং রেজাল্টস আমরা সবার সাথে আমরা শেয়ার করব আগামী কয়েকদিনের মধ্যে। এবং আমরা আরো ফার্দার ডিটেইলড আমরা অ্যানালিসিস করতে চাই, এবং আমরা লেবার মার্কেটের ইম্প্যাক্ট কি, বিশেষ পোভার্টি, ভালনারেবিলিটি, হাউস হোল্ডের কনজাম্পশন, এমনকি আমরা ফুড পোভার্টির উপরে কি ধরনের ইম্প্যাক্টটা পড়ছে বিভিন্ন সিনারিওতে, সেগুলো আমরা অ্যানালিসিস করছি। সো আমরা উইল বি ভেরি হ্যাপি টু শেয়ার উইথ অল দিস ফাইন্ডিংস। এবং আরেকটা হচ্ছে মোর প্রাইমারি বেসড সার্ভে বেসড অ্যানালিসিস, সেটাও আমরা আন্ডারটেক করতে যাচ্ছি, যে আমরা কিছু প্রাইমারি ডেটা জেনারেট করতে যাচ্ছি এই কনটেক্সটের মধ্যে, এই হাত পা বাঁধা অবস্থার মধ্যে কিভাবে কিছু তথ্য সংগ্রহ করা যায়, কিছু সার্ভে করা যায়, সেই চেষ্টাগুলো আমরা করে যাচ্ছি। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে পোভার্টি যদি বড় ধরনের একটা হিট হয় এবং তাতে এখান থেকে রিকভারির উপায় কি? আমি এই প্রশ্নের উত্তর আমি হয়তো চাইবো, আমি দেখছি সানেমের কেউ কেউ আছে এর মধ্যে, আমাদের সাথে জয়েন আছে। জাহিদ, কাইন্ডলি কি কোনো উত্তর আছে, কোনো রেসপন্ড? জাহিদ ইবনে জালাল, সানেমের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট। জাহিদ, আনমিউট করে, হ্যাঁ কাইন্ডলি প্লিজ। আমি জানি জাহিদ পোভার্টি নিয়ে বেশ কাজ করেছে, আমাদের ডেটা হ্যান্ডেল করেছে ভালো। জাহিদ, যদি কোনো রেসপন্ড করতে চাও প্লিজ। জি স্যার, এই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করেছি, হেজ নিয়ে কাজ করেছি, আমরা রিসেন্টলি পোভার্টি দেখতে পেরেছি যে আমাদের ভালনারেবিলিটি লেভেলটা অ্যারাউন্ড 50% কাছাকাছি। এবং ডাটা আমরা স্ক্যাটার প্লটের মাধ্যমে যেটা দেখতে পেরেছি যে পোভার্টি লাইনের খুব কাছাকাছি অসংখ্য মানুষজন রয়েছেন, যেটা খুব স্বভাবতই আমাদের এই শকের কারণে তারা পোভার্টি লাইনের নিচে চলে যায়। এই ক্ষেত্রে যেটা সবচেয়ে স্ট্রং পলিসি হতে পারে যে আমাদের বেসিক্যালি যে সোশ্যাল প্রোটেকশন স্ট্র্যাটেজি গুলো আছে, এগুলোকে খুব শক্তভাবে গভর্নমেন্টের উচিত এই মুহূর্তে খুব প্রায়োরিটাইজ করা। সেক্ষেত্রে সোশ্যাল প্রোটেকশন যে স্ট্র্যাটেজিটা রয়েছে আমাদের ন্যাশনাল, সেটাকে বলবো যে আমরা নতুন ভাবে রিভাইজ করতে পারি। এবং আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামগুলো আসলে সমন্বয় করা খুবই জরুরি এই মুহূর্তে। কারণ ছোট ছোট অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে যেগুলো আসলে মনিটর করা খুব অসম্ভব হয়ে পড়ছে, কারণ হলো এর সংখ্যাগুলো অনেক। তো যেহেতু স্যার এই মুহূর্তে একটা হিউজ শক আসছে, যেখানে একটা মিডল ক্লাস ফ্যামিলি পর্যন্ত এফেক্টেড হবে, সেখানে একটা ক্লাস্টার ওয়াইজ খুবই গুটি, আমি বলবো যে অল্প সংখ্যক কিছু প্রোগ্রাম নিয়ে মনিটরিং জায়গাটাকে খুবই স্ট্রং করা এই মুহূর্তে খুবই প্রয়োজন। এবং সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, যেটা বলবো যে এই জিনিসটা খুবই স্ট্রং করার মাধ্যমে আসলে পভার্টিটাকে আমাদের মোকাবেলা করতে হবে এই মুহূর্তে। না, ভেরি গুড, থ্যাংক ইউ জাহিদ। সানেমের টিমের মধ্যে আর কেউ কি কুইক একটা কিছু রেসপন্ড করতে চাও? ইশরাত, যদি তোমার মাইক্রোফোন কাজ করে। ইশরাত, হ্যাঁ, ইশরাত সানেমের রিসার্চ অ্যাসোসিয়েট। স্যার, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য অপরচুনিটি। স্যার, আমি একটু এই বিষয়টার সাথে পভার্টির সাথেই রিলেটেড, কিন্তু আমরা আগের যে আলোচনাটায় ছিলাম ওই আলোচনাটায় একটু ফিরে যেতে চাচ্ছিলাম, যে আমরা আমাদের ইনফর্মাল সেক্টরের অনেক ইনফর্মাল আমরা শুনতে পাচ্ছি না ইশরাত তোমাকে, কোনো কারণে কি তুমি সাইন অফ হয়ে গেছে ইশরাত? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ প্লিজ শুনতে পাচ্ছি।
স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমি আসলে যে বিষয়টা নিয়ে আর কি কথা বলতে চাচ্ছিলাম যে স্যার আমাদের পভার্টি লেভেল নিয়ে আমরা যখন কাজ করতে যাচ্ছি এবং ইনফর্মাল সেক্টরের লেবার নিয়ে যখন আমরা কাজ করতে যাচ্ছি তখন স্যার আমাদের এসএমই তে গুরুত্ব দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো এসএমই নিয়ে সরকার ইতোমধ্যে যে প্রণোদনায় যে নিয়ম কানুন রেখেছে তার মধ্যে স্যার এমন নিয়ম কানুন আছে যে যারা কটেজ ইন্ডাস্ট্রি তাদের অন্তত ফিনান্সিয়াল কনসিডারেবল অ্যামাউন্টের ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে হবে, অথবা যারা মিডিয়াম ইন্ডাস্ট্রি তাদের ক্রেডিট রেগুলেশনের সাথে যথেষ্ট পরিমাণে সঙ্গতিপূর্ণ ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, যেগুলো কিনা স্যার এসএমই সেক্টরে যারা ইনফর্মাল এবং মানে এসএমই সেক্টরে যারা কাজ করছে তাদের জন্য স্যার টাফ হয়ে যেতে পারে। মানে সরকারের উচিত হবে স্যার এই জায়গাগুলোতে আরেকটু রেগুলেশনে হয়তো আরেকটু ফ্লেক্সিবল হওয়া। এটা স্যার একটা বিষয়। আরেকটা যে বিষয়টা স্যার এসএমই নিয়েই বলতে চাচ্ছিলাম যে রেগুলেশনে একটু উল্লেখ করা ছিল যে যারা যেসব প্রতিষ্ঠানগুলো অ্যাপ্লাই করবে সেগুলোতে ক্লায়েন্ট রিলেশনশিপ বেসিসে হয়তো ব্যাংকগুলো দেবে যে কোন প্রতিষ্ঠানটাকে দেয়া যায়, অথবা যখন অনেক বেশি অ্যাপ্লিকেশন পড়বে তখন হয়তো মোস্ট এফেক্টেড যে ইন্ডাস্ট্রি তাদেরকে হয়তো দেবে ব্যাংকগুলো। তো এসব ক্ষেত্রে স্যার আরেকটু স্ট্রিক্ট একটা গাইডলাইনের প্রয়োজন আছে, না হলে স্যার এখানে যারা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ভালনারেবল তাদের মানে তাদের এই নেট থেকে আসলে বের হয়ে যাওয়ার সুযোগ রয়েছে স্যার। স্যার দ্যাট ওয়াজ অল ফ্রম মি। থ্যাংক ইউ ইশরাত। আমি জাস্ট একটু অ্যাড করে নেক্সট পয়েন্টে যাচ্ছি। এটা হচ্ছে যে আমরা আসলে এরকম ক্রাইসিসের সময় বেশ কয়েকটা জিনিসই হয়তো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। একটা বিষয় তো হেলথ সেক্টর নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, আমি বলেছি অন্তত। কেউ যদি ফার্দার এটা নিয়ে কথা বলতে চান প্লিজ মেনশন করুন। কিন্তু সোশ্যাল প্রোটেকশনের জায়গাটাও কিন্তু আমাদের অসম্ভব দুর্বল। আমরা যে সোশ্যাল প্রোটেকশন খাতে যা খরচ করি সেটা জিডিপি অনুপাতেও কিন্তু আমাদের কম্পারেবল যে কান্ট্রিজ যারা আছে তাদের তুলনায় অনেক কম। এবং আমরা যদি পেনশন বাদ দেই, আমরা যদি স্কুল স্টাইপেন্ড যেটাকে বাদ দেই, ওল্ড এজ অ্যালাউন্স যদি বাদ দেই, তাহলে কিন্তু সত্যিকারের অর্থে পুয়ার এবং ভালনারেবল পপুলেশনের জন্য যে সোশ্যাল প্রোটেকশনের যে অ্যামাউন্ট তা কিন্তু অনেক কম। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে সোশ্যাল প্রোটেকশনে যে কাভারেজ এবং সেখানে যে বড় ধরনের লিকেজ আছে, মানে যারা পাওয়ার কথা না তারা পাচ্ছে আর যারা পাওয়ার কথা তারা পাচ্ছে না, এরকম কিন্তু একটা বড় ধরনের সমস্যা আছে। আমরা দেখেছি সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের ব্যাপারে যেটা জাহিদও বলেছে সেটা হচ্ছে যে বেশ কিছু ওভারল্যাপিং আছে, মানে বিভিন্ন মিনিস্ট্রি একই ধরনের প্রোগ্রাম রান করছে, বাট কারোর মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। তো ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি যেটা 2015 সালে যে ডকুমেন্ট, সেখানে কিন্তু অনেক কথা বলা হয়েছিল এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে, এবং আমরাও নিজেরাও কন্ট্রিবিউট করেছি এই স্ট্র্যাটেজি ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে এবং এইটাকে এক্সিকিউট করা। কিন্তু এখন হচ্ছে 2020 সাল, সেই 2015 সাল থেকে 2020 সালের মধ্যে কিন্তু আমরা কিন্তু বড় ধরনের কোনো প্রোগ্রেস দেখিনি। এবং এটাও কিন্তু একটা বড় ধরনের একটা কনসার্ন এখন, যে সে ক্রাইসিস টাইমে যে পরিমাণ সোশ্যাল প্রোটেকশন যে পরিমাণ দরকার, এবং একটা জিনিস খেয়াল করে দেখুন যে যেই দেশগুলোতে সোশ্যাল প্রোটেকশন কাভারেজ অলরেডি আগে থেকে বেশি, তারা কিন্তু তাদের পক্ষে কিন্তু সহজ হচ্ছে যে কুইকলি এই পুয়ার এবং ভালনারেবল পপুলেশনের কাছে পৌঁছে যাওয়া। তাদের কাছে ডেটাবেজ আছে প্রপারলি, তাদের কাছে কমিউনিকেট করার সুযোগ আছে, এবং আমরা এখনো প্রপার একটা ডেটাবেজ এখনো পর্যন্ত শেষ করতে পারিনি। আমরা যে ডেটাবেজ এখন ইউজ করার কথা হচ্ছে সরকারি মহলে, সেটা হচ্ছে 2014 সালের একটা সার্ভে ডেটা থেকে, এবং এখন হচ্ছে 2020 সাল। এবং অনেক ক্ষেত্রে কিন্তু পুয়ারদের আমরা জানি যে পুয়ার এবং ভালনারেবল পপুলেশন যারা আছে তাদের যে ফোন নাম্বার আছে সেগুলো গত 6 বছরে অনেক চেঞ্জ হবে। তারা ফ্লোট করে, তাদের যে ঠিকানা আছে সেই অ্যাড্রেস থাকবে না। তো এদেরকে ট্র্যাক করে ইটস এ বিগ চ্যালেঞ্জ। এবং নতুন আরো সমস্যা হচ্ছে, নতুন আরেকটা বিশাল সংখ্যক পপুলেশন কিন্তু এর সাথে অ্যাড হচ্ছে এই ক্রাইসিসের কারণে। সুতরাং এটা মাল্টিপল চ্যালেঞ্জ এবং বিশাল বড় একটা সমস্যা। শুধুমাত্র অ্যালোকেট করলেই হবে না টাকা, এই টাকাটা আসলেই খরচ করা যাচ্ছে কিনা, টার্গেটেড বেনিফিশিয়ারির কাছে পৌঁছানো যাচ্ছে কিনা, এটার জন্য যে ইনস্টিটিউশনাল এফিসিয়েন্সি দরকার, প্রাতিষ্ঠানিক যে দক্ষতা দরকার এবং প্রাতিষ্ঠানিক যে মেকানিজম দরকার, সেখানে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। সুতরাং আমরা মনে হয় যে এই সমস্যা, এই ক্রাইসিস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে অনেক কিছু দুর্বলতা দেখাচ্ছে, কিন্তু এইখান থেকে উদ্ধার পেতে গেলে অবশ্যই অ্যাডিশনাল এবং এক্সট্রা অর্ডিনারি এফোর্ট লাগবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফরহাদ উনি হেলভিটাসে কাজ করেন, উনি দু একটা কথা বলেছেন মাইগ্রেশন নিয়ে।
আমি একটু জাস্ট রিড আউট করছি কিছু, যেমন উনি বলছেন যে রিটার্নিং মাইগ্রেন্টস নাও বিকাম ব্যাড সিটিজেন, আর্লিয়ার ওয়াজ রেমিটেন্স হিরো in society for COVID-19 issue. In the community, they treat as main actor negatively for corona increasing. As a result, social stigma increased in the society. So now motivation is needed for them, to include them in the society. So it's a very valid point. Arekta bolchen migrants can join abroad job for cannot come to after contact. This situation will create an unrest situation for overseas and remittance issue. Therefore, government and NGOs should identify short-term, mid-term, and long-term supports, emergency food for poor migrants in home and abroad, job placement in home and abroad as per skill, negotiation with overseas employees for remigration, special loan for business development and training, SME and IGA. So আমার কাছে মনে হয় যে দ্যাটস এই পয়েন্টগুলো দিস আর ওয়েল টেকেন, কেউ আপনার সাথে দ্বিমত করবে না। ফরহাদ আরেকটা বিষয়ে বলছেন যে সাপোর্ট observation for EFG sector, আমি ঠিক EFG sectorটাই বুঝি না, earner, farmer and garments, আচ্ছা, for economy and all sector now hampered due to corona, migration and remittance contributing to country's GDP 10%. In fact, 10% না, এটা আসলে কমে গেছে রিসেন্ট ইয়ার্স, এটা প্রায় এখন 6.5% এর মতো, এক সময় এটা 10% এর কাছাকাছি ছিল। About 5 lakh plus people going abroad yearly and $18 billion earnings, so we should set concentration on saving these people. আচ্ছা ঠিক আছে, সো আমার কাছে মনে হয় কেউ আপনার সাথে দ্বিমত করবেন না, and we are thankful আপনাকে যে you have actually raised this very very important point. এরপরে জাহিন উনি লিখেছেন, hello everyone, this is Jahin Firdaus Mahisha, Department of Development Studies, Bangladesh University of Professionals. As we have seen that there is a problem in the proper execution of any plan due to corruption, and right now it's quite impossible to renew the whole system. So can't we collaborate public and private sector to tackle this crisis and the aftershocks of this pandemic, where government will have the directorial financial power, but the execution will be done by the private sector so that we can make a step to reduce the corruption level from the execution part. আচ্ছা আমি এটা শুনবো, so it is very very interesting point. কিন্তু করাপশনের জাহিন একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, করাপশন কিন্তু মানে তালি কিন্তু এক হাতে বাজে না। করাপশন শুধুমাত্র আমরা যদি গভর্নমেন্ট দের অথবা ব্যুরোক্রেসিকে আমরা দায়ী করি, আরেক সাইডে কিন্তু হচ্ছে প্রাইভেট সেক্টর, বিজনেস, তারাও কিন্তু দে আর অলসো পার্ট অফ ইট, যেটা আমাদের সানেমের বিভিন্ন গবেষণায় যেটাকে আমরা বলি যে ডিলস এনভায়রনমেন্ট, বেসিক্যালি ইটস এ ডিল। করাপশন যেটা ইটস এ কাইন্ড অফ সিম্পটম, যে এই যে লেনদেনটা হয়, লেনদেন কিন্তু দুই পক্ষ থেকেই হয়। সুতরাং এই জায়গায় যে প্রাইভেট সেক্টরকে এনগেজ করার, আমরাও বলেছি যে অবশ্যই এনগেজ করা দরকার, বাট এখানে চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, এখানে এনজিও কে এনগেজ করা দরকার, সিভিল সোসাইটিকে আনা দরকার, অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদেরকে আনা দরকার, এবং একটা প্রপার ট্রান্সপারেন্ট সিস্টেম আনা দরকার যাতে এটা ওভারসি করা যেতে পারে। বাট আই টেক ইউর পয়েন্ট যে করাপশনকে অ্যাড্রেস করতে হবে ভেরি ভেরি স্ট্রংলি।